নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আমার শিক্ষক, আমি আজকে খুব মানে সৌভাগ্যবান। আহ, আমার জগন্নাথ হাই স্কুলে আমি ক্লাস 11 এবং 12 পড়েছি আর কি। আমাদের বাংলার খুব প্রিয় এবং মানে কি বলবো, একজন গুণী শিক্ষক, যার ক্লাস আমরা বসে থাকতাম, অপেক্ষা করে থাকতাম যে স্যারের ক্লাসটা কখন হবে। স্যার এবং ম্যাডাম দুজনেই আমাদের বাংলা ক্লাস সামলাতেন আর কি 11-12। অনেকের এই ভিডিওটা যারা দেখবে আর কি, সেই সময় যখন আমরা পড়েছি 97-98 জগন্নাথ স্কুলে পড়েছি আর কি, অনেকেরই আমাদের বন্ধু আছে, বা সেই সময়কার অনেকের স্মৃতি হয়তো সেই কথাও ভিডিওর মাধ্যমে হয়তো তাদের মনে পড়বে। স্যারের সেই ক্লাস নেওয়া, স্যারের সেই মানে পুরো জেস্টারটা, পুরো একদম পুরো দাঁড়ানো ভঙ্গিমা, কথা বলা, পড়ানো, সবটাই মানে একদম স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে আমাদের আর কি। তো সেই আমাদের খুব প্রিয় স্যার। বর্তমানে কিন্তু স্যার কবি, কবি অরু চট্টোপাধ্যায়। তো তিনি চাকরি করতেন করিমপুর জগন্নাথ হাই স্কুলে, দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, কিন্তু বর্তমানে কলকাতায় থাকেন বর্তমানে আর কি। তো স্যার মাঝে মাঝে করিমপুরে আসেন। তো আজকে সেরকম একটা দিন স্যারকে কাছে পেয়েছে আর কি। তো স্যারের কাছ থেকে একটু গল্প, আমাদের আড্ডা, মানে একটু অতীতে ফিরে যাওয়া, স্যারের সংক্ষিপ্ত একটু কর্মজীবন জানবো। তারপরে এখন পড়ার, স্যার মূলত এখন কবিতা লেখে, কবিতা বিষয়ক সাহিত্য পাঠের উপযোগিতা কি, বা কেন সাহিত্য সেরকম করে ছেলেপেলে পাঠ করে আগ্রহ হারাচ্ছে, বা বই পড়ার যে একটা অভ্যাস মোবাইলের যুগে, এটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। এই সমস্ত বিষয়ে আমরা একটু গল্পটা করবো আর কি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর স্যারের মুখ থেকে, স্যারের অনেক কবিতা, লেখা কবিতা বই আছে, একটা আমাদের কাছেও আছে আর কি। তো কবিতাও শুনে নেবো আর কি। তো শুনুন। তো স্যার, একটু সংক্ষিপ্ত কর্মজীবন, আপনাদের জন্ম কোথায় প্রথম? আমি 1950 সালে 20 আগস্ট আমি জন্মিয়েছি আমতলা বলে একটা মুর্শিদাবাদের গ্রামে। হুম। সেখানে আমার জীবন শুরু। সে আর বিদ্যালয়ের পাঠ সেখানেই? হ্যাঁ, সব আমতলা হাই স্কুল থেকে আমি উচ্চ মাধ্যমিক, কৃষ্ণনাথ কলেজ থেকে বাংলা অনার্স, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA। এই পড়ে তারপর আমার তো একটা সাংস্কৃতিক জীবন আছে। যেটা বললে, আমি খুব ছোটবেলা থেকে সাহিত্য বই পড়তে ভালোবাসতাম। কত বছর বয়স থেকে বই পড়তে আমি অভ্যাস? ক্লাস 4 থেকে। 4 থেকে? তো এই অভ্যাসটা কি বাড়ির পরিবেশের জন্য, না আপনার? বাড়ির বা আমি যে বাড়িতে জন্মিয়েছিলাম, জন্মিয়েই যেটা দেখেছিলাম যে সিন্দুক ভর্তি বই ছিল। সিন্দুক ভর্তি টাকা ছিল না, কাঠের বড় সিন্দুক। খুলে দেখেছিলাম বই, বইয়ের পর বই। ওই যে বইয়ের জগতে ঢুকলাম, ওখান থেকে বেরোতে পারি। তা বই বলতে মহাসমুদ্রর এবং জ্ঞান, একজন রসিক মানুষ হিসেবে আমাকে কি বলবো, ভেতর থেকে একটা জাগিয়ে দিয়েছিল, যে সেদিন থেকে আমি মানে ভাবছিলাম লেখাটাই লিখতে হবে। স্যার বই মানে বাংলা সাহিত্য এবং উভয়ই ছিল, না শুধু বাংলা সাহিত্যই ছিল বই? বাংলা সাহিত্য ছিল, ইংরেজি সাহিত্য ছিল আর কি। হ্যাঁ, বিশাল। এমনকি আমাদের বাড়িতে শেক্সপিয়ারের সেই মূল ভলিউমও ছিল। একদম ছিল। এই পড়ার অভ্যাস এখন ছোট থেকেই? হ্যাঁ। এই যে পড়ার অভ্যাসটা, এটা আপনাকে পরবর্তীকালে শিক্ষকতা জীবনে, বা আপনি যখন উত্তরণ হয়েছে, আপনি একাধারে কবি, আপনি নাট্যকার, আপনি কিছু নাটক পরিচালনাও করেছেন, অনেক পুরস্কারও পেয়েছেন আর কি, বিভিন্ন সভা মানে কবি তো যাচ্ছেন আপনি। আমি আমি নিজেও স্যারকে বইমেলায় দেখেছি আর কি, ভাষণ দেখা হয়েছে আর কি। আর এমনি তো বিভিন্ন জায়গায় স্যার যান আর কি। তো এইটা কি সেই সেই ছোটবেলার পড়াটাকে এই উত্তরণে কিছুটা সাহায্য করেছিল? আসলে ভেতর থেকে একটা আশ ছিল আর কি, যে আমাকে কিছু করতে হবে। শুধু তাই নয়, যে আমি এমন এক শিক্ষক পেয়েছিলাম, জয়ন্ত বিশ্বাস, আমাদের আমতলা স্কুলে। তিনি আধুনিক সাহিত্য পাঠটা দিয়েছিলেন। আমি তখন দেখলে একটা ক্লাস 8-এ পড়া ছেলে বুদ্ধদেব বসু পড়েছেন, রবীন্দ্রনাথের সমস্ত লেখা বঙ্কিম পড়ে ফেলেছে চুপচাপ ক্লাসে, সে নিঃশব্দে থাকে। সে 1000 জনের মধ্যে আমাকে চিহ্নিত করে ফেলল, যে ছেলেটি তো আমার একটা ছোট্ট লেখা দেখে বলেছিল, না তোমাকে তো লিখতেই হবে। ক্লাস 8-এ আমাকে বুদ্ধদেবের বসু প্রবন্ধ সংগ্রহ দেন, সুধীন দত্ত ধরান। আমিও তখনই আমি র্যাবও পড়ে ফেলেছি, বদলেয়ার পড়ে ফেলেছি তখন। সেই গ্রাম থেকেই আমি তখন ভাবলাম যে জানতে হবে, জানা।
এই এই পাশাপাশি এই যে আমাদের মাধ্যমিকে ফার্স্ট চন্দ্রচূড়, এর একই কথা, যে জানতে হয়, জানার আগ্রহ মানুষকে হ্যাঁ, এই অনেক জানাটা, হ্যাঁ খুব জরুরি এখন। জানাটা, যেমন আমরা গ্রামাঞ্চলে পড়েছি তো, সেখানে একটা জিনিস দেখছি, আমরা গ্রাম থেকে, যেমন আমি বহরমপুরে গেলাম, বহরমপুরের সাহিত্যের পরিবেশ পেয়ে গেলাম, নিজে পত্রিকা বের করতাম, আর কি তখন একজন বিখ্যাত কবির সংস্পর্শে আসি। কি নাম? বীরেন্দ্র চট্টোপাধ্যায়। অত্যন্ত স্নেহ করতেন, ওনার প্রভাব খুব আছে। ওর মতো মহৎ মানুষ, ব্যাপক মানুষ আর সহানুভূতিশীল মানুষ আমি দেখিনি। তা কিছুক্ষণ আগে তুমি একবার বলছিলে যে এই বই পড়া এবং পড়ানো, তা আধুনিক কালে যে জীবনের জটিলতা আছে, সে খুব ব্যক্তিকে ছাড়িয়ে অতিরিক্ত কোনো সীমায় আমাদেরকে পৌঁছাতে পারে না, কারণ সে মানুষগুলো আর নেই। সেই মানুষগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। যে যারা নাটক করছে কিংবা কবিতা লিখছে, কেন গ্রামাঞ্চলে অসম্ভব প্রতিভা, এটা আমি দারুণ প্রতিভা আছে, যে আমি যে সারা দেশে ঘুরে বেড়াই, কিন্তু এরা যদি একটু স্নেহ পায়, একটু আলো পায়, একটু পথ পায়, আর একটু সহানুভূতি পায়, কোথায় কোন প্রতিভা বিস্ফারিত হবে জানা যায় না। কিন্তু ছোট ছোট বৃত্তগত কিছু অহংকার মানুষকে বিচ্ছিন্ন, আমিত্বটা একটু বেশি একদম। আমি বললাম সেদিন একটা আলোচনা সবাই, যে অস্মিতা, অহংকার যে কোনো শিল্পকে ধ্বংস করে। তাই এই সময়ে একটা ধ্বংস, কোথায় যেন আলো পাচ্ছে না। অথচ গ্রাম বাংলায় আমার দেখাতে অসম্ভব ভালো কবি আছে, ভালো নাট্যকার আছে, ভালো পরিচালক আছে, ভালো ছোটখাটো দল আছে। আমাদের করিমপুরে দেবজ্যোতি কর্মকার, দেবজ্যোতি খুব ভালো ছিল, ভালো লিখছে। এবং শুধু তো মানে এখন একদম করিমপুর থেকে যে ছেলেগুলো উঠছে, শুধু তাই নয়, দীর্ঘ 15-20 বছর ধরে একটা পত্রিকাকে নিয়ে একটা আন্দোলন করা, এটাই হচ্ছে এখানে। আমি করিমপুরে দেখেছি, হ্যাঁ দর্পণ দেখছি, তা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় আছে, এবং এখানে 3টে নাট্যগোষ্ঠী এবং খুব ভালো নাটক করছে। এখন নাট্যপ্রেমী যে করছে, আমি আড্ডার ছলে বলছি, ধারাবাহিকতা ভাঙে, যে এখানে নাট্যপ্রেমী যে নাটকটা করে কলকাতার সমবর্তী, মানে নাটক কি করে আধুনিক হবে, একদম কল্যাণ চট্টোপাধ্যায়ের মতো মানুষ, ভালো মানুষ দরকার, ভালো মানুষ দরকার। যেমন কল্যাণ বাবুর মতো ভালো মানুষ আছে বলে এখানকার সংস্কৃত জগৎটা খুব সুন্দর আছে। কারণ এরকম মানুষ কি সমস্ত সৃজনশীল মানুষকে তৈরি করে। যেমন একটা ফুল ফুটলে তাকে তো যত্ন করতে হয়, তাকে জল দিতে হয়, তাহলে যত্ন না করলে সে তো তার রং নিয়ে, তার সুবাস নিয়ে ফুটে ওঠে না। তাই এই পরিবেশটা, এরকম মানুষ যদি থাকতো, কিন্তু হচ্ছে কি, গন্ডগোলটা কোথায়? আমি এটাই বলছি যে ক্রিয়েটিভ রাইটিং বা লেখা হচ্ছে না কেন। আমি এটাই দারুণ একটা প্রশ্ন করেছো, অসাধারণ প্রশ্ন। শুধু তোমার প্রশ্ন নয়, এটা সারা পৃথিবীর প্রশ্ন। যে আমরা তোমার এই প্রশ্ন ধরে বলি, সাম্প্রতিককালে ফরাসি দেশ ঠিক তোমার মতো একটা ইয়াং ছেলে বিদ্রোহ করেছে, তার একটা সংকলন আমার কাছে এসেছিল, যে যে ফরাসি দেশ কবিতার দেশ, সংস্কৃতির দেশ, এখন বন্ধা কেন? ঠিক একই প্রশ্ন আমার ইউনাইটেড কিংডমে, ইংরেজি সাহিত্য সারা পৃথিবীকে পথ দেখেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সে নাটক কই, সে কবিতা কই, সেই সৃজনশীল মননশীলতা কোথায় গেল? জার্মানও ভয়ঙ্কর, অসাধারণ, কিন্তু এই সাম্প্রতিক 20-30 বছরে সৃজন কোথায়? বাংলাতে প্রচুর অভাব আছে, সৃজন কোথায়? এবং আমাদের বাংলা সাহিত্য একটা আন্তর্জাতিক মানে পৌঁছে গিয়েছিল, আমরা কবিতা বিরাট জায়গায় পৌঁছে গেছে। সে ধরো ফরাসি বলো, জার্মান বলো, তাই নয়, সৌতা নয়, তো স্প্যানিশ বিশাল ব্যাপার, ল্যাটিন আমেরিকাতে বিরাট ব্যাপার জায়গায় গেছে। কিন্তু সাম্প্রতিক 10-20 বছরের মধ্যে একজন ফরাসি যুবক তোমার মতোই বলেছিল, কেন বন্ধা, কেন কিছু হচ্ছে না? এটা একটু ভাববার দরকার। তা আমার
মনে হয় যে এর জন্য দায়ী হচ্ছে এক একটা খণ্ড খণ্ড রাষ্ট্রের অন্ধতা। কিছু মানুষ আছে, সেই মানুষগুলো সহানুভূতি নিয়ে প্রকাশের দরজাটা খুলে দিচ্ছে না। কোথায় অহংকার আছে, এটা আসে, মাঝে মাঝে হয়, তাই না? আর যেমন কথা বলি, যে তুমি বলছো যে, একটা কথা বলি, যারা নতুন সাহিত্য করছে, শিল্প করছে, নাটক, তাকে তো জানতে হবে, তাকে তো পড়তে হবে। তাহলে অহংকারটা তোমাকে কমাতে হবে। শুধু তাই না, আর তোমাকে একটু যন্ত্রণা পেতে হবে, কষ্ট পেতে হবে, যে সে কষ্টের জায়গাটা পৌঁছতে হবে। যেমন সেদিন একজন অভিনেতা বলছিল যে 2 দিন অভিনয় করে সে নিজেকে ভাবছে আমি 1 নম্বর কবে যাব, কিন্তু এভাবে তো যাওয়া যায় না। তাহলে একটা জিনিস, এই যে মানে ইলেকট্রনিক্স পদ্ধতি হঠাৎ 1000 বছরের যে চলমান জগৎটাকে পাল্টে দিয়েছে। দেখো, আগে একটা বই তাকে কম্পোজ করতে হতো কত কিছু করে, এখন তো ইলেকট্রনিক্স পদ্ধতিতে হাতেই করে ফেলছো, তাই নয়? আগে ক্যামেরা ঘাড়ে করে ছবি তুলতে হতো, তাকে ডার্ক রুমে বসে অন্ধকারে আবার সাউন্ড করতো, এখন সাথে সাথে হয়ে যাচ্ছে, সাথে সাথে প্রচারিত হচ্ছে। তাহলে সহজ হয়ে গেছে। এটা যেমন সুন্দর, সুন্দর বলবো যে পৃথিবীতে যেটা ইলেকট্রনিক্স পাল্টাচ্ছে, সেই জগৎটা কিন্তু সুবহ হচ্ছে, আর সাথে সাথে কিছু বাজির স্রোত ঢুকে যাচ্ছে। যারা সৃজন নয়, তুমি আলোচনা করছিলে একবার, যারা সৃজন নয়, সৃষ্টি জানে না, তাদের হাতে যদি পড়ে তাহলে কেমন হয়? শিব গড়তে অনেক সময় বাঁদর হয়ে যায়, তাই না? এই অসুস্থ অবস্থায় আছে। তাহলে তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে আপনি কি বন্ধা, আপনি কি শুধু বিতর্কমূলক কথা বলবেন যে কিছু হচ্ছে না? আমি বলবো না, অসংখ্য ছেলে মেয়ে আছে, অসংখ্য অসংখ্য প্রতিভাধর, তারা ভালো কবিতা লিখছে, ভালো নাটক করছে, ভালো ছবি, এবং বইমেলাতে লিটিল ম্যাগাজিন একটা পুরো দারুণ দারুণ দারুণ। কিন্তু কিন্তু একটা জিনিস, যে আমরা 50-60-এর দশকে যখন ধরো রবীন্দ্রনাথের পর যখন জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বোস, বিষ্ণু দে, এই কবিতা এসে কবিতার জগৎটাকে পাল্টিয়ে দিল। তারপর স্বাধীনতা এলো, তাই না? স্বাধীনতা আসার পরে 50-এর দশক থেকে একটা নতুন দিন শুরু হয়ে গেল, কারণ আমরা খুব মানে কি বিপর্যস্ত অবস্থায় স্বাধীনতা হয়েছিল। দেখো, বাংলা সাহিত্যের অবস্থা খুব খারাপ ছিল, খারাপ ছিল না, বাঙালির জীবনের অবস্থা খারাপ ছিল। সেই সময় তো তোমার অসাধারণ লেখা জন্ম দিয়েছে। আমরা মানিক বন্দ্যোপাধ্যায় পেয়েছি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তাই না? তার সঙ্গে বন্দ্যোপাধ্যায় পেয়েছি রবীন্দ্রসঙ্গীত পরবর্তী যুগে। এটা তাহলে বাংলা সাহিত্য এমন একটা জায়গায় আছে। তারপরে 50 দশকে আসছিলাম সুনীল গাঙ্গুলের, তাই নয়? কৃত্তিবাস পত্রিকা শুরু থেকে একদম আমূল পরিবর্তন করে দিল। কাকে পেলাম আমরা? সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি উৎপল বোস, শক্তি চট্টোপাধ্যায়, আর পেলাম চিরকালীন কবিতার ঈশ্বর শঙ্খ ঘোষ। অদ্ভুত। দেখো, আমরা যে অবস্থায় বলছি 24, ঠিক 100 বছর আগে, 100 বছর আগে এলিয়েট ওয়েস্টল্যান্ড বেরো, তাই না? তার ছোট্ট একটা কথা বলি, যে সারা পৃথিবীর কবিতাকে এলোমেলো করে দিল। বা ছোটি একটা বই, ওয়েস্টল্যান্ড, পড়ে যান, ঠিক 100 বছর আগে। তার এবং আধুনিকতার সূত্র তাই এলিয়েট, তাই নয়? ওখান থেকে সারা বিশ্ব এলোমেলো হয়ে গেল। তাহলে একটা মৌলিক চিন্তা, নতুন প্রকাশভঙ্গি, আর যে পেছনের থেকে আগামী দিনের কাব্য ভাষা পাল্টিয়ে গেল, এবং এইটা সারা পৃথিবীতে এলোমেলো হয়ে গেল। কিন্তু একটা কথা, তুমি একটা প্রশ্ন করছো কেন হচ্ছে না। এবার ছোট্ট একটা গল্প বলি। প্রায় 1000 পৃষ্ঠা, 1000 লাইন ছিল কবিতার বইটা।
তার গুরু ছিল এজরা পাউন্ড। এজরা পাউন্ডকে দিলেন, এজরা পাউন্ড। এজরা পাউন্ড বলল, এই তো অসাধারণ লেখা, একটা কাজ করো, 433 লাইনে নামাও। তার এজরা পাউন্ড ওই এলিয়েট বইটায় বসলেন 433 লাইনে, কেটে ছেটে বাদ দিল। তাহলে এলিয়েটের এজরা পাউন্ড ছিল, তাহলে কতটুকু লিখছি, কেন বাদ দেব, এটাও একটা সুন্দর দরকার, তাই নয়? আর এলিয়েটকে ধরি, যে পড়ার কবি টি.এস. এলিয়ট বলছেন আর কি। হ্যাঁ, টি.এস. এলিয়টের কি করে বাংলা পৃথিবীর কবিতাকে পাল্টিয়ে, আমরাও পড়েছি তোমাদের তো এলিয়ট পাঠ্যই ছিল, ওয়েস্টল্যান্ড পাঠ্য। তাহলে দেখো, প্রথমে বিতর্কিত ছিল, তাই নয়? ওয়েস্টল্যান্ড একটা মিনি মহাকাব্য এবং আধুনিক এবং সারা পৃথিবীর কাব্যের উপর। আমার একটা কথা, এজরা পাউন্ডকে বলেছিল তুমি 1000 লাইন থেকে বাদ দিয়ে আবার নির্মমভাবে কাটাছেড়া করেছিল। তাহলে শেখানোর ব্যাপারটা করি, তাই না? আর বাংলা সাহিত্য ধরো, নাটকে, শিল্পে, সিনেমায়, এ তো আন্তর্জাতিক। কিন্তু একটা প্রশ্ন তুমি করেছো, কেন হচ্ছে না বন্ধা? এবার বলি, বাংলার সাহিত্য এখন যারা করছে তারা সঙ্গীত বোঝে না, সারা পৃথিবীর ফিল্ম বোঝে না। এগুলো তো দেখতে হয়, এগুলো তো পড়তে হয়। যত বেশি পড়বে তত বেশি সৃজন একটা বিশাল জায়গায় যাবে। তা এই সৃজনটা না থাকার জন্যে এই সময়কার, এই চলতে সময় কয়েক বছর, 10-15 বছর মধ্যে কোথায় কবিতা যেন একটু নিষ্প্রাণ হয়ে গেছে। একই কথা, একই ঢং। তোমাকে যদি কোনো কবিতা, তুমি সাহিত্যের ছেলে, বুঝতে পারবে যে মনে হবে যেন এই এক কথা সবাই বলছে, একই কথা সবাই উচ্চারণ করছে, একই চলা। যেমন মিস্ত্রিরা একই ঘর বানায়, আমাদের কবিরাও মিলে একই ঘর বানায়, একই প্যাটার্ন চলছে, একই প্যাটার্ন। কিন্তু সৃজন তো মৌলিক হবে, কারণ আমাদের সৃজনের সাথে কারো সৃজন মেলে না, এই ব্যক্তিত্ব। তাহলে তোমার এই প্রশ্নের উত্তর দিতে পেরেছি তো? কথা বলি, এই যে সৃজন যেটা বলছেন, মৌলিকত্ব, যারা ধরেন পড়ুয়া, তারা 5, 6, 7, 8, 9, 10 পড়ছে বা 11, 12 পড়ছে, তাদেরও সাহিত্য পাঠের পড়ার মানে পরিধিটা কম বলে তারাও কিন্তু মৌলিক লেখা লিখছে না, পরীক্ষা তো মৌলিক লেখা লিখছে না, তারা মুখস্থ করে লিখছে। কিন্তু তারা সেই পাঠ্য যে নোট বই আছে, আমাদের সময় দেখবেন নোট বই খুব একটা প্রয়োজন হতো না, আপনারা ক্লাসে যেটা পড়াতেন আর টেক্সট বইটা পড়েই আমরা নোটটা পরীক্ষা লিখতাম। এখন নোট বইয়ের আধিক্যে সেটা মুখস্থ করে, কিন্তু যে একটা মৌলিক, আমি রচনায় কথাই বলি, একটা বাংলা যারা লিখছে বা 9, 10 বা তারা কিন্তু যে প্রশ্ন কবিতাটা পড়ে সেটাকে বোঝা এবং তার ডিটেলসে, তার ব্যাকগ্রাউন্ডে আপনি কতটা একটা ক্লাস, কতটা পেছনে যাওয়া, তার বই পড়ছি সেরকম করে পুরোটা, সেই রকম লেখাও তো হচ্ছে না। এটা একটা দারুণ বলেছো। আমরা শিক্ষায় চাকচিক্যে, ঔজ্জ্বল্যে, রঙে বেরিয়েছি, মননশীলতায় বাড়েনি। একটা মনে রাখবে, কোনো শিশু জন্ম নিয়ে যখন সে বড় হচ্ছে, সে কিন্তু ভাবুক, সে কিছু হতে চায়, কিন্তু আমরা একটা কৃত্রিম বাক্সের মধ্যে ফেলে দিচ্ছি, যে তোমাকে এই ঢুকিয়ে দিলাম, তোমাকে হয় ইঞ্জিনিয়ার হয়ে বেরোতে হবে কিংবা ডাক্তার হয়ে বেরোতে হবে, হতেই হবে। যেমন বহুদিন আগে বলেছিল আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন, গম দিলে ময়দা হয়ে বেরিয়ে এলো, 1-এ ভর্তি হলে 12-এ আমি চাইছি ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়ে যাই। হ্যাঁ, কিন্তু মনে রাখবে, তোমাকে তুমি তো সাহিত্যের ছাত্র, তোমাকে কিছু বলবো, যেটা অসাধারণ কথা তুমি বলেছো, যে এখনকার ছেলেরা এই যে অতিরিক্ত পাঠ শিল্পের জানার, সেটা নিখুঁত জানছে না। আমার দেশকেও জানছে না, বিদেশকেও জানছে না, শুধু কয়েকটা ওই যে বলে না সিলেবাসের, ওই আমাদের মাঝে মাঝে অনুষ্ঠান হয় না, ওই পুরস্কার দেয়, 40টা প্রশ্ন করলো, কে পুরস্কার হলো জানা না, কোশ্চেন আর কি, ওই প্রশ্ন হয় সব জায়গায়। হ্যাঁ, সবাই কয়েকটা 1000টা প্রশ্ন মুখস্থ করে কি চলে যাবে, 1000 কুইজ। হ্যাঁ, কুইজ। কুইজ তো জ্ঞান নয়,
তুমিও এবং একটা মনে রাখবে, কোনো শিশু কৃত্রিম নয়, আমরা কৃত্রিমতা বানাচ্ছি। সেই জন্যে তুমি একটা দারুণ জিনিস ধরেছ, আধুনিক শিক্ষক তুমি, আধুনিক শিক্ষা ব্যবস্থায় সৃজনশীলতাকে সামনে আনা। তুমি বাংলা ভাষায় জন্মিয়েছ, তা বাংলা ভাষায় কি অসাধারণ পৃথিবীর সব কবিতা আছে, গল্প আছে, তুমি শুনবে না? বাংলার গান কি আছে তুমি শুনবে না? বাংলার কি অসাধারণ ছবি আছে তুমি জানবে না? অমন ঠাকুর কি অসাধারণ লিখে, তুমি জানবে না? তা হতে পারে? আমি যে একটা প্রশ্ন বলি, আমাদের আছে সিলেবাসে, কিন্তু শুধু পরীক্ষার জন্য ছেলেপেলে পড়ছে, তারপরে জানছে না। এইবার বলি, যেমন তোমার পৃথিবীর বিখ্যাত ছোট গল্পকার ওদের ডাক্তার আন্তন চেকভ। আন্তন চেকভ যখন রাশিয়ায় এলো তখন ও তো ভয়ঙ্কর অবস্থা, ডাক্তার পড়বে কি করে? তারপরে বললো যে সপ্তাহে যদি তুমি একটা করে ছোট গল্প লিখো এত রুবল পাবে। দেখলি সর্বনাশ, মাসে যদি 4টে হয়ে যায় আমার তো হোস্টেল খরচ, পড়া খরচ হয়ে যাবে। প্রথম ছোট গল্প জন্ম নিচ্ছে। হ্যাঁ, সেই ছোট গল্পকারদের মধ্যে আন্তন চেকভ। একজন আমাদের সিলেবাসে আছে। সেই একবার বলেছিল, জানো তো, আমার ডাক্তারে আমার বৈধ স্ত্রী আর আমার প্রিয়া হচ্ছে সাহিত্য। তাহলে কি এর জানাটা বিরাট ছিল, আর জীবনের প্রয়োজনে তাকে লিখতে হয়েছিল। আর আমার আত্মার প্রয়োজনে যখন কাজ করি সেটাই হচ্ছে সৃজন। সেই জায়গাটা আমরা হারিয়ে ফেলেছি বলে আজকে আমি অন্ধকার কথা বলি না, আমি হেরে যাবার কথা বলি না। আমি চারপাশে তো বহু অনুষ্ঠান করি, যা কি অজস্র অনুষ্ঠান, কিন্তু অজস্র ছেলে মেয়ে তো লিখছে। সেই লেখাটাকে ওই একটা এজরা পাউন্ড তাদের নেই, একটা বীরেন চট্টোপাধ্যায় নেই। সহানুভূতিশীল বলবে, এই এদিকে আয়, দে একটা কবিতা। উনি বলবে, এই দেখো এই ছেলেটা ভালো লিখছে, তুমি দাও। সাগরময় ঘোষ দেশ ছিলেন অনেকে, উনি এরকম স্নেহ করে এরকম করে লেখা আদায় করে নিতেন আর কি। এই ধরনের লোক পরস্পর। এইবার বলি যে আমরা রাজনৈতিকভাবে একটা শূন্যতায় আছি। বাঙালি কখনো শূন্য নয়। কি অসাধারণ সৃজনশীল চিন্তা করতে পারবো না? যেমন এর ছবি সারা পৃথিবী বিখ্যাত, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন। তাহলে এই মাটি থেকে তো জন্মিয়েছে অবশ্যই, তাই নয়? আজকের যুগে যেমন অনেকে বললেন, সেদিন আমি বলছিলাম একটা অনুষ্ঠানে, এক ফরাসি একটা উপন্যাস পড়ে বললো, এটা নোবেল পায়নি, এটা পৃথিবীর ইতিহাসের লজ্জা। নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটার জন্য অতীন বন্দ্যোপাধ্যায়। সৈয়দ মুস্তফা সিরাজের একটা উপন্যাস পড়ে ওরা বলল, এটা তো নোবেল পুরস্কার পাওয়ার কথা ছিল। শুধু তাই নয়, ব্রিটেনে জীবনানন্দ দাশ, ইংরেজি পড়ে একজন কবি স্তম্ভিত হয়ে গেল যে বাংলা ভাষায় পৃথিবীর শ্রেষ্ঠতম আধুনিকতার জন্ম দিচ্ছে। তাহলে এলিয়েটের পর এর নাম আমরা করব না কেন? তাহলে তখন আমাদের বিস্ময়ে আমাদের বুকটা তো ভরে উঠবেই। তাহলে সৃজনশীলতা হারিয়ে যাচ্ছে। কেন হারাচ্ছে তার প্রথম প্রশ্নটা তুমি ঠিক করেছো, যে আমাদের যে স্কুলিং পরিবেশ, পারিবারিক যে পরিবেশ, শিল্পের পরিবেশ নয়, তাই নয়? একটা পুতুল তৈরি করছে। কিন্তু দেখো, সত্য সৃজন হলে দুটো জিনিস দরকার। আমরা জানি বিখ্যাত ভাস্কর, সে বলেছিল, আমাকে একটা পাথর দাও, আমাকে একটা মূর্তি তৈরি করে দাও, আমি চাই কাজ কাজ কাজ। একজন কবি বলেছিল, আমাকে দুটো শব্দদার দিতে পারো, তাহলে জগতের সব ফুলগুলো শব্দেই আমি বাগান তৈরি করে দেবো। তাহলে এইরকম মানসিকতা করে, তাই নয়? তাই এই আধুনিকতা চিরকাল পাল্টাবে, কিন্তু এই কৃত্রিমতা যদি ঝরে যায় তাহলে আবার বাংলা হবে। বাংলা বিরাট ব্যাপার। তুমি তো বলো তো যে রবীন্দ্রনাথের মতো সমুদ্র, সেই সমুদ্র জাত জীবনানন্দ দাশ,
বিষ্ণু দে, এদের, তার পরবর্তী শক্তি যুগে চট্টোপাধ্যায় থেকে আরম্ভ হ্যাঁ, করে। শক্তি তো শক্তি চট্টোপাধ্যায়, তারপরে অজস্র কবি এলো। তো আমরা একটা কবিতার বইয়ের নাম করতে পারছি না, একটা কবিতা আলোচনা করতে একদম পারছি না। একদম বর্তমান হ্যাঁ, আধুনিক না, কবি না, বলছি। কই 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 কই। কিন্তু ওই একটা পড়া, তুমি প্রথম প্রশ্ন করেছিলে পড়ছে না কেউ। পড়ছে না, পড়ার অভ্যাসটা তো অনেক আমি কমে জানবো না, গেছে। আমি জার্মানের কবিতাগুলো পড়বো না, আমরা ফরাসি কবিতাগুলো পড়বো না। আমাকে তো জানতে হবে আসাম কি লিখছে, বিহারে কবিতা হয়, উত্তরপ্রদেশ কিংবা গুজরাটের ছেলেরা কি লিখছে। আমরা অনুবাদের মাধ্যমে তাদের তো নিতে পারি। হঠাৎ এরকম একটা কবিতা আমার হাতে এসেছিল, সেই ছোট্ট করে কবিতাটা বলছি, কন্টেন্টটা বলছি, এখন স্মৃতি আমার যদি না কাজ করে। যে আমরা যেখানে থাকি এখানে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ আসে মাসে 2-1 বার, চলে যায়। আমাকে বলেছে তোমাদের স্থান বড় পবিত্র স্থান, এর বাইরে হবে না। ঠাকুরটা কবে গম দিয়ে ময়দা, আমার ছোট্ট ছেলেটাও একই কায়দায়, কদিন আসেনি। ধর্মকে দিয়ে আমরা খাবো না, মানুষকে নিয়ে খাবো। এই কবিতাটা প্রথমে কাঁচা ভেবেছিলাম, যখন পড়লাম আমি বললাম আশ্চর্য ব্যাপার তো, এমন একটা জায়গায় বিদ্যুৎ আসে না। তা ঠাকুরদা ওই জলস্রোতের, ওই যে একটা পাহাড়ি এলাকা না, জলস্রোতে ঘোরায়, ঘুরে গম দিয়ে গম ভাঙায়। বলছে আমার ঠাকুরদা করেছিল, আমি করেছি, আমার বাচ্চা ছেলেটাও করছে। এখানে বিদ্যুৎ আসে না। এটা পাকিস্তানের একটা কবি, সাম্প্রতিককালে সে জেলবন্দি আছে, যাকে আমরা বলি উর্দুতে লেখা। কি করে এই কবিতাটা মারাঠিতে আসে, মারাঠি থেকে আমাকে বাংলা অনুবাদ করে পাঠিয়ে দেয়। অসাধারণ কবিতা তো। মানে আমরা এমন একটা জায়গার কথা বলছে, সেখানে আধুনিকতা আসেনি। সেই ঠাকুরদাও জলের স্রোতে গম ভাঙিয়েছে, আমিও ভাঙিয়েছি, আমার ছেলেটাও গম নিয়ে যাচ্ছে। এখানে বিদ্যুৎ নেই, অথচ তাহারগুলো চলে গেছে। একটা কাশ্মীরের কবিতা, যে কাশ্মীর আমাদের কাশ্মীর দখল করে আছে, সেখানকার এক কবি, সাংবাদিক। অসাধারণ কবিতাটা না? তাহলে কবিতা লেখা হচ্ছে, তাহলে আমরা পড়বো না? অবশ্যই তাই নয়? আর এখন সেদিন একটা কবিতা পড়ছিলাম, একটা নতুন, আমি নাম করছিলাম, যে বলছে আমার বীণাটা স্তব্ধ, হাঁসটাও স্তব্ধ হয়ে পড়ে আছে। একটা কিশোর যখন হেঁটে যায় তার চোখে ভালোবাসা আসে, একটা কিশোরী যখন একটা ফুল ছিঁড়ে নেয় আমার স্তব্ধ বীণাটা গান হয়ে বাজে। আমি সেদিন বললাম মাগো তুই তো দারুণ অধ্যাপিকা, তুই তো দারুণ লিখেছিস, এগুলো তো কবিতা। তাহলে কবিতা হচ্ছে, কিন্তু কবিতাগুলো পড়াতে হবে, চারপাশে পরিবেশ পড়াতে হবে। সেই পরিবেশটা এখন নেই। একটা সুস্থ নাটক বলো বন্ধা, সব কিছু বন্ধা। তবে বন্ধা তো হয় না, কারণ এটা তো বাংলা মাটি, তাই নয়? কিভাবে একজন শিল্পী দেখো কিভাবে রাঙ্কিং করবে, এই বলো কোন একটা বাঁকুড়া একটা উত্তরন্দন পরিবারে জন্মিয়েছে, সেখান থেকে এসে আধুনিক শিল্পে জন্মদাতা হয়ে গেল। রবীন্দ্রনাথ ছিলেন, রবীন্দ্রনাথ বলেছিল তুমি দেখ, রবীন্দ্রনাথের মতো লোক বলেছিল তুমি যা ভাবছো সেটাই ভাবছো, আর ফিরে তাকাবে না। তাহলে সেই লোকটা শান্তিনিকেতনে এসে বিশ্বের, আজকে ভারতের আধুনিকতার জন্মদাতা হয়ে গেল, তাই না? ওই এইবার যে বলছে আমাদের লেখাপড়া নয়, মনে হচ্ছে আত্মিক লেখাপড়াটা সবচেয়ে বড়, সেইটা কমে গেছে। কারণ এবার বলি যে যেটা, যে তুমি প্রথমেই প্রশ্ন করেছো যে কেন সৃজনটা বিরাট জায়গায় যাচ্ছে না, মানুষ পড়ছে না, এবং স্কুল কলেজের যে কৃত্রিমতা, সেই কৃত্রিমতার মধ্যে সৃজনশীলতা ঢোকাতে হবে। মনে রাখবে আমার, তুমি তো সাহিত্যের ছাত্র, সাহিত্য পড়াও, এইবার সাহিত্য তো আছে, কিন্তু সেটা তো পড়াতে হবে। সেই ছেলেগুলোকে আমরা তৈরি করছি, রবীন্দ্রনাথকে আমরা চিনব না,
নজরুল কামার জন্মন, জীবনানন্দ চিনব না? উইলিয়াম শেক্সপিয়ার আমাদের যেটা হ্যাঁ, চিনব না আমাদের? এবং বাংলা মায়ের বিশ্ব আঁচল পাতা একটা গানের মধ্যে আছে না? তাহলে বিশ্বকে আমি টানবো না, এটা বাঙালি টেনেছে কিন্তু এখন টানছে না। এবং যেটা হয়েছে রাজনৈতিক অস্থিরতা, বর্বরতা এবং অন্ধত্ব, এটা চলে এসেছে। তোমার মস্তানিটাই এখন সৌন্দর্য, মস্তানিটাই শিল্প, তুমি বলতে পারবে না। তখনকার কবিরা সরাসরি বলতো। বীরেন চট্টোপাধ্যায় বলছেন, কবে খুনির চোখের সামনে দাঁড়িয়ে বলবে তোমার বিচার হবে? আজকে বলতে পারে কি? বলতে পারে না। কেন বলতে পারে না? যদি কোনো শাসক রেগে যায়, তাহলে এই যে মেরুদণ্ডহীনতা আমাদের মধ্যে আছে, এই জন্যে তোমার যে প্রশ্নগুলো, তিনটে তোমার প্রশ্ন ছিল, জড়িয়ে তিনটে বলেছিলে যে কেন ছেলেরা পড়ছে না, কেন সৃজন হচ্ছে না, কেন আমরা ভালো কবিতা পাচ্ছি না, ভালো ছবি পাচ্ছি না, সব কিছু পাচ্ছি না। বাংলা ছবিও তো ভালো হচ্ছে না। না না, সেই গতানুগতিক, সে বললাম না, সব গতানুগতিক। সাউথের মুভিগুলো কপি হচ্ছে। সব 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 কেন হবে? বাঙালি কখনো কপি করে? আর সত্যজিৎ চিন্তা করো, কি ভয়ঙ্কর ছবি। পৃথিবীর অন্যতম এক নম্বর ছবি, পরিচালক যিনি, তিনি সত্যজিৎ রায় বলেছিলেন যে এ তো আমার প্রিয় পরিচালক, যার ছবি দেখে তিনি চোখে জল ফেলেন। কুরোসাওয়া, জাপানে। তাহলে পৃথিবীর মহত্তম একজন সৃজন সত্তা আর এক মহত্ব সৃজন সত্তাকে হৃদয় দিয়ে কথা বলছে, এই হৃদয় বোধটা হারিয়ে গেছে। তোমার কথা বলি, অনুভূতি, হৃদয় যদি না থাকে তাহলে হবে না। তাহলে আমরা সারা বিশ্বের বইটা পড়ব, যে ভাষায় জন্মেছে সেই ভাষার সমস্ত সম্পদগুলো পড়ব। আর একটা শিল্প এত জটিল ব্যাপার, সেই পড়ার সময়টা তো কমে গেছে, ব্যস্ত মানুষের। ওই তো যে সময়, কিন্তু সময় থেকে তো কিছুটা সময় ব্যয় করতে। আমি দেখবো না, তুমি কি দেখবে? সত্যজিৎকে দেখাবে না? তোমার যে সন্তানের স্কুলে আছে, একবার বলবে না যে পথের পাঁচালী এটা দেখে আয়, ঋত্বিক ঘটকে অযান্ত্রিক দেখে আয় বাবা? আমি যেমন ছেলেদের বলতাম, যা দেখে আয়। যেমন সেদিন ধমক দিয়ে বললাম একজন কবিকে, এই তারকা ব্যবসার এই ছবিটা দেখবি না? বলল সত্যজিৎ সবগুলো দেখ, কি অসাধারণ। মানে আমরা কি সম্পদে আছি চিন্তা করতে পারবে না, এই সম্পদটা। তাহলে তোমার খুব জটিল প্রশ্ন ছিল, একটু বলতে পেরেছি তো? না না না, পড়তে হবে, দেখতে হবে, শুনতে হবে, সব শুনতে হবে। কেন? গান শোনো, মনটা তৈরি করো, চোখ ভালো জিনিস দেখো, ভালো ছবি দেখো, ভালো কিছু শোনো। ভালো না দেখলে, দেখো একটা কথা বলি, আমরা ভালো জিনিস দেখলে আমরা থমকে দাঁড়াই। যদি রাস্তায় কেউ সুন্দর গান গেয়ে ওঠে না, হাজার চলতি মানুষ স্তব্ধ হয়ে যায়। কেন? তাহলে আমাদের সাহিত্য শিল্প কেন স্তব্ধ করতে পারছে না? তাহলে কোথায় ত্রুটি আছে? নিঃসন্দেহে ছেলেরা আছে, একদিন যাবেই বড় জায়গায়, আমি আশা করি। কারণ দীর্ঘদিন এই সাহিত্য জীবনে বহু ছেলেদের সাথে কাটালাম, তো নাটক জীবনে কাটালাম, তারপরে কবিতার জীবনেও তো কাটিয়ে দিলাম। আপনি কতগুলো কবিতার বই লিখেছেন এখন পর্যন্ত? এমন 7টা বই। 7টা বই লিখেছেন আর কি। আর আপনি মানে আপনি জগন্নাথ স্কুলে কতদিন শিক্ষকতা করেছেন? আমার 30 বছর। মানে কত সাল থেকে কত সাল মনে আছে? আমার 79-87, এই ইরা না, 2008, 79-এ 29 হচ্ছে এইটা। তারপরে আপনি কলকাতায়? তারপরে কলকাতা, আমি কলকাতা থেকে এখানে এসেছি, এখান থেকে আবার কলকাতা। এবার আপনি কি ওই লেখালেখিটা কি শিক্ষকতা থেকেই শুরু করেন, এখন একদম পুরোদমে? একদম ছোটবেলা থেকে লেখালেখি। তখন ওই বিভিন্ন পত্রপত্রিকা লিখতাম, তারপরে নাটক করতাম। আপনি বলছেন নাটকের আপনি পুরস্কার পেয়েছেন, সর্বভারতীয় পুরস্কার, সেটা যদি একটু বলুন। এই আমার এটা আসলে, আমি নাটক করতে খুব ভালোবাসতাম। 1972 সাল 100 বছর বঙ্গ রঙ্গমঞ্চ পূর্তি উৎসবে, তাতে একটা ভূমিকা অভিনয় করে আমি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছিলাম বঙ্গ রঙ্গমঞ্চের শতবর্ষ। তারপরে সর্বভারতীয় পরিচালকটা পাই,
সর্বভারতীয় পরিচালক। 1987 সালে ভোমা নাটকের জন্য বাদল সরকারের এই বিখ্যাত নাটক বিখ্যাত তার নাটক করে, আর অসংখ্য নাটক পুরস্কার ছিল। এখন দেবেন গ্রামবাংলায় নাটকটাও কমে যাচ্ছে, নাটকটা করা দরকার। যেমন কিছু কবিতা লেখার জন্য পুরস্কার প্রচুর দিয়েছে আমাকে, হ্যাঁ, যতীন বাগচি পুরস্কার এটা দিয়েছে। তারপরে গতবার জীবন 1 সপ্তাহ আগে কবিতা মেলা প্রথম হলো বহরমপুরে, যে 4 জন দিল তার মধ্যে আমাকেও দিয়েছে আর কি। এখন বুড়ো বয়স তো, আমি তো কবিতা পুরস্কারের জন্য কোনোদিন লিখিনি, আমি এই বাচ্চাগুলোর জন্যে। হ্যাঁ হ্যাঁ, এখন তারপরে কলকাতার কিছু সংস্থার পুরস্কারটা পেয়েছি। তো এখন আপনার অবসর জীবন লেখালেখি পড়াশোনা করে কাটছে? এখন পড়াটা একটু পড়াশোনা, আমার কাজ হচ্ছে, আমি তো কোনো সঞ্চয় করিনি, আমার শুধু হচ্ছে বই কেনা। আমি আমি বলি প্রসঙ্গে, আমি স্যারের যখন বাড়ি হচ্ছিল কোনপুর বাড়ি, স্যারেরা নিচে পুরো একটা ছিল পুরো বইয়ের জন্য। হ্যাঁ, বলছেন যে আমি বইয়ের জন্য একটা ঘর আপনি করেছিলেন। ওখানে বই আঁটছে না, বই আর কি, পুরো বই আঁটছে না ওখানে, বই আর রেকর্ড। স্যার কত রেকর্ড আছে, কত রেকর্ড আছে বলছেন? 1010 রেকর্ড আছে আমার, পুরাতন রেকর্ড। মানুষ শুনছে, এইরকম গান শুনছেও না মানুষ, এই শুনছে। আমার তো মনে হয় আপনি যেটা বলেন, শুনছে না, পড়ছে না, দেখছে না বলেই তো নতুন সাহিত্য হচ্ছে না। বলবো মাঝে মাঝে কিছু ছেলে আমার কাছে এসে গান শুনতে চাই, এ বাচ্চা সব, কেউ ইউনিভার্সিটিতে পড়ে, কেউ বলে স্যার আপনার নাকি আছে, চল তোকে আজ রবীন্দ্রনাথের কণ্ঠ শোনাবো। রবীন্দ্রনাথ কণ্ঠ আপনার কাছে? আমার কাছে রবীন্দ্রনাথের, নজরুলের, দিলীপ রায় অরিজিনাল কণ্ঠ। অরিজিনাল কণ্ঠ। আমরা শোন, স্যার আমরা শোন, কর্ণকুন্তী সংবাদ রবীন্দ্রনাথের শুনবি? আছে, আমার কাছে আছে। আমি শোনাই, অবাক হয়ে বাড়ি ফিরে যায়। এবং এলিয়েটের হলম্যান শুনবি? আমি তখন বিদেশি রেকর্ডটা বাজাই, ওই ফাঁপা মানুষ, ফাঁকা মানুষ। হ্যাঁ, আমি সব আসলে আর কি বিখ্যাত আবৃত্তি, আমাকে সৌম্য মিত্রের কণ্ঠ পাবে, তারপরে উৎপল দত্তের কণ্ঠ পাবে, উৎপল দত্তের নাটক পাবে, অনেক রেয়ার কালেকশন। আর রেয়ার চন্দ্রগুপ্তের সমস্ত নাটকের কালেকশন আছে, উৎপল দত্তের নাটক আছে আমার কাছে কালেকশন। তো আমি একটু বলি, যারা আবৃত্তির কালেকশনটা আছে। আর বাঙালি বাচিক শিল্প কবিতাকে যে বাঁচিয়েছে, সৌম্য মিত্র আছে, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় আছে, সব্যসাচী, কি অসাধারণ। এই গানটা আমাকে বাচ্চারা আসে, এসে শুনে, বাচ্চা মানে এমএ পড়ে, তারা রিসার্চ স্কলার, হ্যাঁ, তারা আসে। তো স্যার, আমরা যারা শিক্ষকতা করছি এখনকার দিনে ইংরেজি বাংলা সাহিত্যের আর কি, তো আমাদের যদি কিছু উপদেশ দেন, মানে আপনি আপনারা যে সময় ধরেন এত পড়ানোর পর যেটা পড়াতেন ক্লাসে আর কি, তো আমাদেরও হয়তো পড়ায় কোথায় ঘাটতি অবশ্যই আছে আর কি, তো আমাদের জন্য একটু পরামর্শ দিন, যারা আমরা শিক্ষকতা করছি বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্যের আর কি, আমাদের কি করা উচিত যদি আমরা পাঠদান কারো ভালো করতে পারি? আসলে কি জানো তো, প্রথম হচ্ছে ভালোবাসা। তুমি ছাত্রতে, যেন আমি জগন্নাথ স্কুলে একটা কাজ শিখেছিলাম, যে আমি যখন স্কুলে ঢুকছি আমাকে বললো, জানো তুমি কোথায় ঢুকছো? রঞ্জিত দত্ত মনে আছে? তুই মন্দিরে ঢুকছো। তুই মাথা উঁচু করে, মাথা নিচু করে। আমি তখন দেখছি ওপর থেকে, আমি সিগারেট তখন, বয়স্ক সিগারেট খাওয়া যায় না, আমি তখন একটা জিনিস, আমি তখন ছেলেদেরকে বলতাম, জানিস তোরা আমার ভগবান, তোমাদের বলতাম ঈশ্বর, হ্যাঁ, আর আমি তো পুরোহিতের উপচার দিচ্ছি, তা তোরা ঈশ্বর, মন্দির, হ্যাঁ হ্যাঁ, পুরোটা মন্দির। আর মন্দিরে কখন অস্ত্র হাতে ঢোকে, অহংকার নিয়ে ঢোকে, এটা আমার তাই মনে হয়েছে। আর ছাত্রদের ঈশ্বর, প্রত্যেকটা ছাত্র ঈশ্বর, প্রত্যেকটা ছাত্র, প্রত্যেক মধ্যে প্রতিভা আছে, প্রত্যেকটা প্রতিভা। তাহলে তুমি একটু সহানুভূতি দেবে না? হ্যাঁ, যেমন ছেলেগুলো সব আমার সাথে আসতো, আমার কাছে একবার ভর্তি থাকতো, আগে ওখানে ভাড়া থাকতাম, দেখবে একবার ভর্তি। হ্যাঁ, এই ছেলেগুলো বিভিন্ন জায়গায় চুপচাপ গ্রামাঞ্চলে, আজ খুব ভালো লাগে, এরা খুব অধ্যাপক হয়েছে, কেউ বিভাগীয় প্রধান হয়ে আছে। হ্যাঁ, সে পেছনে বসে থাকতো একজন, খুব আমার অদ্ভুত। আমি বললাম, দেখো তোমার যদি প্রতিভা থাকে, প্রতিভা, তুমি পড়াশোনা করো, তুমি পড়াশোনা করলে কোনো দিকে তাকাবে না, তুমি যে পাঠ্যপুস্তক সেটা, তুমি ওকে ভালোবাসো, মা বাবাকে যেমন ভালোবাসো, তাই না? ধরো বইটাই তোমার ঈশ্বর, তুমি যেমন আজান দাও, যেমন নামাজ পড়ো, অথবা প্রার্থনা হাত জোর করো,
বইটা পড়ো, তোমার কোনো বাধা থাকবে না। একজন এসে বলবে স্যার আপনার এই কথা আমি বিশ্বাসই করি না, বলে দিল তোরা যার নাম বলবো না আমি বললাম আয় এখানে আয়, আবার বল না স্যার কেন, ওই আপনার বললেন যে টাকা পয়সা ছাড়া তুমি অন্তরঙ্গভাবে পড়ো তো বিরাট হবে। স্যার আমি গরিব, আমি কি করে পাবো? আমি তো বললাম এই সাদা খাতাতে দে তো, ওই বি সেকশন আমি এখানে পড়াতাম তো ওই ঘরটা, আমরা তুই লেখ আমি পারবো আমি পারবো, লেখ, আর যদি না পারিস এই লাঠিটা থাকলে আমাকে মার। বলে স্যার আপনাকে পারবো না তাহলে অন্যকে পারবি? হ্যাঁ, এরকম মজা করতাম। সেই ছেলেটি দেখো খুব কি অদ্ভুত। আর এই বললো আমি পারবো, ওই যে তরবারি, তুমি তরবারি হয়ে যাবে, তখন বাধাগুলো কচুর মতো কেটে যাবে। এটা একদম ঠিক। সেই ছেলেটি বহুদিন পর, আমার মনে হচ্ছে 2008 সালে তোমার জগন্নাথ থেকে বেরোচ্ছি, পরের দিন হঠাৎ আবার ফোন এলো, স্যার আমি কানাডা থেকে ফোন করছি। কানাডা থেকে স্যার আপনার এই কথাটা আমার টেবিলে লেখা। হ্যাঁ, বললো আপনি সে যে মন্ত্র সেদিন দিয়েছিলেন স্যার, আমাকে বকেছিলেন, আপনি মেরেছিলেন আপনাকে, কেন আমি কথা বলছি বলে, তা আমি আজকে এই কোম্পানির চিফ হয়েছি, আমার আন্ডারে জার্মান কাজ করছে, ফরাসি কাজ করছে, এই ভেতরকার গ্রামের ছেলে, মুসলিম ছেলে। হ্যাঁ, স্যার আপনার কথাটা লেখা আছে আমার টেবিলে, আজকে বড় শান্তি আপনাকে বলতে পারলাম আমি পারবো। হ্যাঁ আমি পেরেছি। বিশাল বড় কথা, কিন্তু প্রত্যেকেই পারবে। তাহলে ছাত্রকে তোমরা এইটা দাও যে আমরা, মানে আমি ক্লান্ত হলো যেন, যে পড়াটা যে উপাদানটা আছে সেই উপাদানটা দিয়ে দাও, ও রুচিটা বাড়িয়ে দাও, কারণ আজকের প্রতিযোগিতার বাজার, তাহলে মূল সাবজেক্টে তাকে তো পড়তেই হবে, তারপরে চোখটা তো খোলা রাখতে হবে, চোখটা খোলা রাখতে আপনি প্রতিহিংসা অবজারভেশনটা বলছেন, অবজারভেশনটা চাকো, আর পড়াটা করতেই হবে। যেমন আমরা কি, আমাকে সেদিন বললো যে স্যার একটা ছেলে বলছে, স্যার এখনকার ছেলেরা না, মানে ছেলে পড়েছে পড়ে যে আপনাদের সবাইকে চিনতেন, কাছে ডাকতেন, এখনকার শিক্ষকেরা কেউ কাছে ডাকে না, মাথায় হাত দেয় না, 3 দিন না এলে আমি বললাম এই ও আসেনি কেন, কোন দিন বক্সি করে বাড়িতেই চলে গেছে, এই আসেনি কেন, এই আমরা করতাম। কিন্তু মনে রাখবে আমাদের স্কুলে কিন্তু অসাধারণ শিক্ষক ছিল, কিছু দারুণ ছিল, সমারোহ ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই আমি এমনি আড্ডায় তোমাদের বললাম যে যেই শিক্ষকতা আসেন, এটা তো অদ্ভুত একটা বৃত্তি। আমি বড় আনন্দ পেয়েছি, যেমন কবিতা লিখে আনন্দ পাই, নাটক পরিচালনা করে আনন্দ পাই, এবং আমার মনে হয় শিক্ষকতা পেশার মতন বড় পেশা এখানে সবাইকে তৈরি করা যায়। দারুণ, এটা এমন একটা ক্ষেত্র যেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার সবাই এখান থেকেই সবার কাছে শিক্ষক আর কি। খুব মজা লাগে যখন হঠাৎ রাস্তায় বইমেলা দেখা হয়ে গেল, স্যার স্যার প্রণাম করলাম, অনেকে স্যার ক্লাস 8-এ আপনি মোপাসা বলেছিলেন মনে আছে, আমি ছোট গল্প একটা ছোট ও দুটো পাঠ্য পড়াতে হয়, আর আমি সেই ছোট গল্প একটা দুটো করে পড়েছিলাম, মোপাসাও পড়িয়েছিলাম। বললো স্যার ক্লাস 8-এ মোপাসা পড়িয়েছেন স্যার, দুটো গল্প নেকলেস মানে আছে স্যার, তার সাথে আন্তর্জাতিকের গল্পটা পড়েছিলেন স্যার, আমি এমএ গিয়ে পিএইচডিতে পড়েছি ওটা, আপনার কথা খুব মনে পড়ে। আপনার সত্যি নাকি রে? আমি তো মনে নাই আমার। বলে স্যার সেই নেকলেস গল্পটা পড়ে আপনি বেরিয়ে গেলেন, তাহলে কি ছেলেটা মনে রাখতে পেরেছি, তাহলে এরকম ছাত্র আছে তো, তাই না? তাহলে যারা শিক্ষকতার বৃত্তি করছে, বৃত্তিটা যদি, হ্যাঁ নিঃসন্দেহে চাকরি করি, আর এটা একটু অন্য ধরনের। স্যার একটা ওয়ার্ড আছে এমপ্যাথি, সমানুভূতি, তো ওই আমাদের ওই রকমই হওয়া দরকার। যেটা আমি প্রথম থেকে বলছি, সহানুভূতিটা করি। সহানুভূতি কোথায় থেকে আসার জন্য? হৃদয়ের অন্তঃস্থল থেকে আসে, মানে সেখানে কখনো বানানো জিনিস থাকে না। সহানুভূতি শব্দটা এমন, তুই বানিয়ে বলতে পারবে না। তোমার ভালো যারা সবচেয়ে কাছের লোক, সহানুভূতির জলে ভিজে থাকে,
দেখবে তুমি বানাতে পারবে না, মিথ্যে কথা বলতে পারবে না। ব্রেন আমাদের মিথ্যে কথা বলে, হৃদয় আমাদের মিথ্যে কথা বলে না। হ্যাঁ, এই যে চলতি যে দারুণ জিনিস দেখছো, একজন অপরাধীকে বলে ওরকম মহৎ লোক নেই, তার প্রতিবাদ করতে কেউ পারবে না। আজকে শিক্ষক নিয়ে চলছে কি ভয়ঙ্কর। একটা ফরাসি প্রবাদ শোনো, শিক্ষায় যদি কোনো অপরাধ করো তাহলে শতখণ্ড খণ্ড করলেও তোমার পাপ মুক্ত হবে না। কি সাংঘাতিক কথা। হ্যাঁ, আমাদের ভারতীয় মনীষীরাও বলেছে যে সব চুরি হয়, সব অন্যায় করা যায়, কিন্তু ওই শিক্ষাঙ্গনে যে আগুন তাকে চুরি করে নেয় না, তাকে নষ্ট করা যায় না। সেই জন্য বলা হয়েছিল অনাহত অগ্নি। যে আগুন, মানে তোমরা আগুনের সাধক, কিন্তু আগুনটাকে জ্বালিয়েছ, আর যে আগুনটাকে হত্যা করবে, আগুনটাকে নষ্ট করবে, সে পৃথিবীর শ্রেষ্ঠতম পাপী, মানে কোনো নরকেও তার স্থান হবে না। ছোট্ট একটা গল্প দিয়েছিল পুরাণ, তোমাদেরকে বলি, সময় হবে? যে একটা টোল, সংস্কৃত বাচ্চারা তো জানো তখনকার পড়াশোনায় থাকে বাচ্চারা, আর বাচ্চারা ছুটিতে চলে যায়, তখন গাছের ফাঁকে হনুমানগুলো ঘুরে বেড়াচ্ছে। একটা বাচ্চা হনুমান ওই খাবার ভাঁড়ার ঘরে তো কিছু চাল ডাল থাকে, ওটা চুরি করতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বৃদ্ধ হনুমান তো লেজ ধরে বলল, খবরদার না, পড়াশোনা এইখানে। তখন ওকে লেজ ধরে অনেকক্ষণ শাস্তি দিল। একটা বনের পশু জানে ওই শিখ যারা বাচ্চারা তখন ওদের টোলে পড়ে, হ্যাঁ, ওরা সে 5 বছর 6 বছর জন্য পড়তে আসতো, বনের জন্তু জানে ওটাকে চুরি করতে নেই। খুব কবে কার 1000-3000 বছর আগে প্রবাদ, বানরের উপমা দিয়ে। তা তুমি বলতে পারবে যে এখন চুরি হচ্ছে না? আমি কিছু বলবো না, না সে বিতর্কের কথা না বলাই ভালো। আর আমি যেটা বলছিলাম যে তাহলে কি আমার কথা হচ্ছে, তুমি সহানুভূতিতে কাজটা করো, ভালোবেসে। আর শিক্ষার এমন আছে অনাহত অগ্নি, যার মৃত্যু নেই। অক্ষর তো সেভাবে জন্ম নেয়, অক্ষর যার ক্ষরণ নেই। আর তোমরা যারা টিচারই করছো, এই যে অক্ষরের সাধনা করছো, তো প্রতিদিন কিছু পড়াচ্ছ না, তা তোমরা তো সাধক। এমনি সৃজনশীল লেখা, আপনি তো একেও বিপ্লব পাল এখন যে খুবই ভালো ছেলে, তো উনি এটাই বলছেন যে এখনকার দিনে সৃজনশীল লেখা নাটক করতে বলছেন। উনি বলছেন যে নাটক করুন, গল্প লিখুন, ছবি আঁকুন, একটা নিজে থেকে লিখতে হবে, সে নিজেকে প্রকাশ করতে পারছে না। বিপ্লব খুব ভালো ছেলে, অসম্ভব ভালো ছিল। ও এখন আমেরিকার বিরাট পোস্টে আছে, ওর কোম্পানিও চলছে, কিন্তু এখন নিজের চেষ্টায় এই কথা বলে যাচ্ছে। বিপ্লব ভালো লাগে, আমার ছাত্র, এটা খুব আমার অত্যন্ত উনি বারবার বলছেন যে সৃজনশীল মানে বই পড়তে বলছে, খেলতে বলছে, নাটক করতে বলছে, সবকিছু করতে বলছে, সিনেমা মানে সবকিছু, সব। একজন শিক্ষকের দায়িত্ব তাই, শিক্ষক তো চারপাশে সব করুক, একজন শিশু তাকে তো বিকশিত হতে হবে। এই চারপাশে সার্কমটেন্স ছাড়া সে নির্জীব পুতুল মাত্র। সে তো আমরা রবীন্দ্রনাথ, একটা মনে হয় ভ্রমের দিকে ছুটছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ এটাকে নিয়ে তো কতবার বাহনের মধ্যে আটকে আছে। রবীন্দ্রনাথ কতবার বলেছে, আমরা শিশুদেরকে চেপে তাকে হত্যা করছি। ডাকঘরের অমল মনে আছে? সে আকাশ হতে চায়, কাজ পেতে চায়, ঘুরতে চায়, সে অসুস্থ হয়ে বলে জানলা করে বন্ধ হয়েছে। সে বলছে আমি পণ্ডিত হব না, না 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 আমি পণ্ডিত হব না, ওকে আমি পণ্ডিত হব না। তাহলে শেষ পর্যন্ত অমলের মৃত্যু হয়। তাহলে রবীন্দ্রনাথ কি অসাধারণ, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নাটক রবীন্দ্রনাথ দিয়ে বেরিয়েছে, যে শিশুদের আমরা প্রতিদিন কড়া কড়া কথা বলে একটা শাসন দিয়ে, পরিবার শাসন দিচ্ছে, স্কুল শাসন দিচ্ছে, রাষ্ট্র শাসন দিচ্ছে, নেয় বাচ্চাদের মৃত্যু, মানে ওখানে মেরে ফেলছে। লাস্টে কিন্তু অমল বাঁচতে পারে না। সুধা এসে বলে, কমলকে বলো সুধা ওকে বলেনি,
সুধা মানে অমৃত, মানে অমৃত কখনো মৃত্যু নেই, কিন্তু কবে শিশুদের আমরা অমৃত দেব, সেই প্রশ্নতে তুমি করেছিলে। কি করব? তা আপনি যারা মানে অভিভাবক আছে তাদেরকে আপনি কি বলবেন, বাচ্চাদেরকে কি কি করে মানুষ করলে তাদের মধ্যে মানে না, সাহিত্যের একটু তো শাসন থাকবেই। তুমি যে না ভাষায়, বই আপনি বলেন বই এখন বই যে পরিবেশ সেই ভাষায় আপনার ওই যেমন বলি, আলমারি ছিল বলেই আপনি অভ্যাসটা হয়েছিল। একমাত্র আমরা যে ভাষায়, কি অসাধারণ সুকুমার রায়ের প্রবন্ধ, ববন ঠাকুরের, খুব সুকুমার রায়ের কবিতা, অমন ঠাকুর, রবীন্দ্রনাথ, নজরুল, এগুলো পড়বে না? সত্যিটাই পড়ুক না কেন? সত্যজিৎ অসম্ভব। এই যে ফেলুদা সিরিজ কেন পড়বে না? কেন পড়বে না? কেন পড়বে, কেন সিরিয়াস দেখবে না? তাকে তো গোপীকান্ত বাঘাবেন দেখাতেই হবে। দেখাতে হবে। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আমেরিকান জার্মান শিশুরা দেখবে, আর আমার বাঙালি দেখবে না? গোপীনাথ বাঘাবাইন, গোপীকা সারা পৃথিবী দেখে, দেখুক, বারবার দেখুক। কেন দেখবে না? এই যে, তবে সত্যজিৎ কি ভয়ঙ্কর প্রতিভা, ওদের হাত দিয়ে তো সৃষ্টি হয়েছে। তাহলে একটা কথা, বাংলা সাহিত্য কিন্তু থেমে নেই, শিল্পও থেমে নেই, সব কিছু চলছে, কিন্তু মাঝে বন্ধা বন্ধা কেটে যাবে। আশাবাদী, আমরাও আশাবাদী। এই যে তোমরা এই নিয়ে প্রশ্ন করছো, বহুদিন আগে একটা ফরাসি প্রবাদ আছে, পৃথিবী কখন জীবন্ত আছে জানো? যখন প্রশ্ন করবে। এই যে তুমি তো প্রশ্ন করছো, মানে কি? মৃত নয় সব কিছু, এখনো শেষ হয়ে যায়নি। অতএব প্রশ্ন করার লোক আছে, তো সেগুলো তো করছো, সেগুলো তো দেখাচ্ছ। তাহলে কি, প্রবাহটা স্থির আছে, গঙ্গা নদী কেউ বাঁধেনি, বাঁধ দেয়নি, ঠিক বাঁধ ছেড়ে সে এগিয়ে যাবে। তাই প্রশ্নটা করছো, তাহলে শুরু হয়েছে তো, তাহলে প্রশ্ন করার লোকও আছে। তাই এখনো সুস্থ রুচির, সৃজনশীল রুচির অভাব হয়নি, তোমরা আছো। তাহলে তোমাদের দেখে তো আমাদের অহংকার হওয়া উচিত, কয়েকটা কোটিপতির দিকে অহংকার না হয়ে তোমাদের মতো ছেলেদের, যে এইসব সুস্থ চিন্তা ছড়িয়ে দেবার কথা ভাবছে। এই প্রশ্নের মধ্যে তুমি তো ভাবছো, তুমি ভাবছো কেন সৃজনশীল হচ্ছে না, তার কারণগুলো, ঠিক আছে? না ভাবাই আমাকে, তো আমি তো মানে আমি তো অনেক আগেরই বলবো, বয়স আমারও 40, কিন্তু তখন তো আমি তো অনেক, আমিও সময় দেখলাম, অনেকটা সময় দেখছি আর কি। সেই সময়কার মাস্টারমশাই, সেই সময়কার পড়াশোনা, সাহিত্য, দেশ পত্রিকা পড়া, আমার আনন্দমেলা পড়া, শুকতারা পড়া, সেই সবগুলোতে এখন ছেলেমেয়েরা চাঁদমামা পড়া, সেগুলো তো মানে ফিল্ম দেশ পড়ছে না তো সেরকম ছেলেমেয়ে আর কি। তার জন্য হয়তো এই একটা কম্পিটিশন দায়ী, হয়তো একটা প্রতিযোগিতা, একটা ইঁদুর জোরের ওই মানে। যে কুইজের প্রতিযোগিতা যেন না হয়, সেটা হচ্ছে। সেটা হচ্ছে কি, তোমাকে বলি যে মূল সাবজেক্টটা তুমি যদি পড়ো, পৃথিবীতে এমন প্রতিযোগিতা নেই যে তুমি উত্তর দিতে পারবে না। তুমি মূল থেকে বাদ দিয়ে কয়েকটা প্রশ্ন শেখাচ্ছ, তার জন্য 10-12 লাখ টাকা করে দিচ্ছ। এর বিরুদ্ধে কিন্তু বিপ্লব বলেছে, কিছু শেখানো হয় না ওখানে। আমাদের বিপ্লব আছে তার বরাদ্দর জন্যে। তো একজন বলেছিল, বিপ্লবকে প্রশ্ন করেছিল যে তাহলে তুমি এর বিরুদ্ধে কেন? তার জবাবও দিয়েছিল যে আমার একটা লেকচার, আমি স্বতঃস্ফূর্তভাবে দিই, কোনো পয়সা রোজগার করার জন্য দিই না, কারণ ওটা লেকচার নিয়ে কোটি টাকা তো। বিপ্লব কিন্তু এই কথাটা বলেছে যে ওখানে কিছু হয় না, ওই যে 10 লাখ 12 লাখ দিয়ে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার পেয়ে যাবে, ওখানে কিচ্ছু হয় না। তুমি মূল সাবজেক্টটা পড়ো, যে কথা বল, তাহলে সব কিছু হয়ে যাবে। তুমি সাবজেক্ট না পড়ে কয়েকটা প্রশ্ন মুখস্থ করে দিলে, তাহলে পারবে? পারবে না। মানে জ্ঞানের সূত্রটাকে ওখানেই মেরে দিচ্ছ। এটা হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি। শুধু নয়, যে কোনো সৃজনশীলতা, যে আমি 1 নম্বর কবি হয়ে যাবো, 1 নম্বর অভিনেতা হয়ে যাবো, হয় না। কেন জানো তো? এবার একটা কথা বলি, যে ছোট্ট একটা ব্যারেটির কবিতা বলি। ব্যারেট আমেরিকান কবি, তার কবিতা ছিল, একজন কবিতা এসে বলল, এই কবি এই মুখোশটা পড়ে নাও, প্রাচীন গীতি কবিতার মুখোশ। কবি মুখোশটা পড়ে বললেন, আমাকে ঠিক মানাচ্ছে না রে বাবা। তাহলে ঠিক আছে, আর একটা ক্লাসিক মুখোশ দিল, বড় বলে এটাও আমাকে ঠিক মানাচ্ছে না। প্রাচীন কালের কোনো একটা গথিক আর্টের মুখোশ দিল, এবার দেখো তোমার মানিয়ে যাবে। বললো অসম্ভব, এটা মানাচ্ছে না। কবিতা বলল, শোনো, তুমি নিজেকেই মুখোশ বানাও। কবি তখন নিজের মুখটাকে ছিঁড়ে কুটি কুটি করে টুকরো টুকরো করে করলো,
আয়নার সামনে কবি নিজেকে দেখতে পেল না, যেন রক্তাক্ত হয়ে অন্য একটা মুখ। কবিতা বলল, এটাই তোমার মুখোশ, নিজের যন্ত্রণাটাই এবার তোমাকে লেখাবে। অসাধারণ কবিতা, আমেরিকান কবিতাটা পড়ে আমার খুব ভালো লেগেছিল কবিতাটা। সত্যি তো, বাইরের নকল করে কিছু হবে না, ক্লাসিক গীতি কবিতা তুমি হবে না, তোমারটাকেই মুখোশ করো, তোমার মুখটাকে কেটে, তখন তোমাকে কেউ চিনতে পারবে না। এখানেই মৌলিকত্ব। তাহলে ভেতরের যদি মানে চাওয়াটা, বেদনাটা, তোমার যন্ত্রণা না পাও, হবে না। আমরা দেখো, কোনো জিনিসে আঘাত না দিলে সুর বেরোই না। তেমনি আমি যদি আঘাত না পাই, যন্ত্রণা না পাই, জীবনে সাফল্যের ক্ষেত্রে তো অ্যাডভার্সিটি না থাকলে সব মানে আপনাকে অ্যাডভার্সিটি থাকতেই হবে, নাহলে জীবনে আপনার আসবে না। আর তুমি এটাকে ছাত্রদের শেখাও যে অনেক বাধা বিপত্তি আসবে, তবু তোমাকে এগিয়ে যেতে হবে। আমি একজন শিক্ষক হিসেবে তাই বলবো যে অভিভাবক হিসেবে আমাদের তো ত্রুটি আছে। আমরা বলি যে না, তুমি সত্যজিৎ দেখবে না, অবন ঠাকুর দেখবে না, তাহলে কিন্তু খুব খারাপ। সেটা আমরা করছি কিনা এটা তোমরা ভালো বুঝতে পারবে। তাই তোমাদের কথা উত্তর দিতে পেরেছি তো কিছু। লাইট কেমন আসছে? ঠিক আছে লাইট। তো স্যারের কবিতা যে বই আছে আর কি, সেখান থেকে স্যারের মুখ থেকে আমরা একটা কবিতা শুনে নেবো। স্যারের নিজের লেখা কবিতা, স্যার পাঠ করে শোনাবে আমাদেরকে। আচ্ছা, আমার ঘাসের দোতারা কাব্যগ্রন্থ থেকে আমি দুটো কবিতা পড়ছি। অবশ্যই। আকাশ দিয়েছে সাদা পাতা, আকাশ তোমাকে দিয়েছে পুরো সাদা পাতা। হে কাঙাল, হে আমার পরম কাঙাল, আর কিছু চাওয়ার চেষ্টা করো না, আর কিছু চাওয়ার কল্পনা করো না। ধ্বনিতে রাখো প্রতিধ্বনি, এই এক অন্য আখর, এই আখ বৃষ্টি ধরতে শিখুক, দুই বেলা ভিজে যাক 10 আঙুলের সমস্ত পিপাসা, শব্দে গাঁথুক ভৈরবী, পাপড়ির অক্ষরের মতো শব্দ শিশির ধরে রাখে, রক্তে মিশুক বিন্দু বিন্দু এইসব মায়া। এভাবে ফেরো, নিজের আয়নায় আকাশের প্রতিবিম্বিত সব সংলাপ ধরা আছে। শূন্য স্থানে একটা সাদা পাতা, এবার তোমার মগ্ন বৃষ্টির মেঘ, অফুরান শুধু ঝরে যাওয়া, ধমনীর কাটা রক্তপাত, যন্ত্রণায় ছিঁড়ে যাওয়া আর এক মুক্তির আরাম। আর একটা পড়ি। অবশ্যই। ভোরবেলার স্পর্শ, উড়েই এসেছি বলে মনে হয়, এছাড়া আর কোনো কাহিনী ছিল না। ঘন রাত্রি ছিল দীর্ঘ পথ জুড়ে, কত ভয় রূপকথার মতোই সাজানো। সিন্ধবাদ নাবিকের আকাশ জীবন, গন্ধহীন ভাঙা পুতুলের সব, তবু উড়ে যেতে হয়। যা কিছু দেখছি সব অবাস্তব, এখানে বাঁচে না কিছু। আমাদের ছোট চারা গাছ, মনে ছিল শিকড়ের কথা, প্রাণকণিকার কথা, তুচ্ছতাই অমৃত আমার। বিগত দিন আমাকে কিছুই দেবে না, আমি সব সঞ্চয় রাস্তায় ফেলেছি। আমি উড়ে চলি, নিচে রাত্রি পাথরের আয়ু নিয়ে সমস্ত দেখাকে বন্ধ করেছে। বিষাদকে বলেছি, তোমার নিজস্ব বাড়িটার কাছে চলে যাও। রাত্রি কাটে, ওরা শেষ হয়, দেখি অমৃত নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভোর। আমি ভোর স্পর্শ করি, পুরো মানুষের মতো সিংহ দুয়ার দিয়ে ভেতরে প্রবেশ করি। দেখি উঠোনময় সাদা পাতা ওড়ে তুলসী মঞ্জুরির মতো। খুব সুন্দর। তো স্যার মানে আমি
সেখান থেকে চলে এসেছি। তো এখনকার যারা ধরেন বর্তমান প্রজন্ম আছে আর কি, মানে যারা আমি বলছি স্কুল পড়ুয়া যারা আছে বা তারা আছে আর কি, তো মানে ধরেন এই মোবাইল তো অনেকটাই সময় নিচ্ছে আর কি, মোবাইলে সময় নিচ্ছে আর কি। তো এই পড়ার অভ্যাসটাকে কিভাবে ফিরিয়ে আনা যায় আপনার মানে? ও আছে, এই দেখো আধুনিকতা একটা অভ্যাস, মোবাইলটাকে অস্বীকার করা যাবে না, যে ইলেকট্রনিক্সের মহৎ আবিষ্কার। কিন্তু তুমি যদি সবসময় ওটাকে ব্যবহার করো তাহলে এটা একটা অসুখ। যেমন ফুচকা খেতে খুব ভালোবাসি, যে সকালে ফুচকা, দুপুরে ফুচকা, রাত্রে ফুচকা খাবো, কারণ দারুণ জিনিস, শরীরে কি অবস্থা হবে, তাই নয়? তাই মোবাইলটা ব্যবহার করবে না কেন? তুমি অনের আনন্দে যাতে সুস্থ রুচিশীল মনটাকে বিকশিত করবার জন্য যেটুকু দরকার সেটুকু করবে। সেখানে অভিভাবককে যদি একটু থাকবে, স্কুল থাকবে, যেটা ওকে বোঝাতে হবে ওটা তোমার আনন্দের একটা উপকরণ মাত্র। এক, তোমার একটা প্রশ্ন ছিল মোবাইল আছে বলে পড়াটা কমবে কিনা। না, বই কখনো হারাবে না। আমার তো মানে এই যে ফিজিক্যাল বই আর কি, এইরকম অক্ষর এবং এই বই এর মূল্য, এর মূল্য, এই যে অক্ষর আছে, অক্ষর পড়ার একটা আলাদা মজা আছে। হ্যাঁ, ওই তো অক্ষর বললাম না, কে একটা কাহিনী নিয়ে অক্ষর পড়তে হবে, অক্ষর যার ক্ষরণ নেই, স্পর্শ, চোখে দেখা, হ্যাঁ চোখে দেখা, এই যে সহানুভূতি, আমি হাত দিয়ে দেখবো, তাই অনুভব করা, মানে মোবাইলে যদি সাহিত্য আমার তো মানে পড়ে একটু ভাবা, অনুভব করছি, ভাবছি, এটা মোবাইল আমাকে কি দেবে জানো তো? এই দেবে কতগুলো বই আছে, তুই সেই বইগুলো বাজার থেকে সংগ্রহ করো, এই অনুসন্ধানটা মোবাইল দিক। কারণ দেখবে কোনো, যেমন আমি সেদিন একটা বললাম, এই একটা ছেলে টুকটুক করে বললো, হ্যাঁ স্যার এটা তো এখন ব্রিটেন পাবলিকেশন। আমি জানতাম না, কোথায় থেকে আমি পারবো না। তাহলে ওই নামটা ধরে কাকে কি জিজ্ঞেস করলো, বলে দিল এই পাবলিকেশনে এই দাম, বইটা এখনো পাওয়া যায়। তাহলে মোবাইলে এই সন্দেশটা মানে সংবাদটা দিচ্ছে, যেখানে সংবাদ পাবো আমার রুচিকে বর্ধিত করবে, মানে আকাশের মতো বর্ধিত করবে, সমুদ্রের মতো অতল করবে, সেই জিনিস সঠিক। তাহলে ল্যাপটপ আমার দরকার, কাজ করবো তো আমি, তাই না? কিন্তু যদি মোবাইলের নেশা হয়ে যায়, আমি বললাম ফুচকার গল্প দিয়ে, তা সব সময় যেন না খায় আমার একটা। তবে হ্যাঁ, যতটুকু দরকার, আমার মোবাইলটা আমি নিজে পারি না, আমি অনেক সময় ব্যবহার করতে পারি না, আমার মানে আমি বহু যুগ পুরনো লোক, তাই না? একটু আধুনিকতা আছে, যে আধুনিকতাকে ওকে বাড়তে সাহায্য করবে সে আধুনিকতাকে স্যালুট দেবে। কিন্তু যে আধুনিকতা তোমাকে মেরুদণ্ডহীন করবে সেটা আধুনিকতা নয়। আমার একটা প্রশ্ন, যে এখনকার বর্তমান যে সময়, মানুষের বড্ড অভাব, সময় কম, মানুষ প্রাইভেট টিউশন, আমি ছেলেদের কথা বলছি, স্টুডেন্টের কথা মেনলি বলছি আর কি। তো আপনার কি মনে হয় যে এই প্রতিযোগিতার যুগে যারা ধরেন চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, এই সমস্ত ছাত্র বলছি, ছাত্র সমাজ একদম প্রাথমিক থেকে একদম উচ্চ ক্লাস পর্যন্ত, আপনার কি মনে হয় যে, কঠিন প্রশ্ন কিন্তু, যে সাহিত্য বা কবিতা পাঠের কি বর্তমান যুগে কোনো উপযোগিতা আছে? নিঃসন্দেহ উপযোগিতা আছে। সেটা ব্যাখ্যা করে দেবো। কেন বলি, একজন মানুষ হৃদয় দিয়ে কথা বলে, আর সৃজনশীলতা হচ্ছে হৃদয়জাত, তাই না? আমি যদি শিল্প এবং গান না শুনলে আমার মন তৈরি হবে না, কান তৈরি হবে, মানে হৃদয় হবে না, চোখ ভালো ছবি না দেখলে হবে না। দেখবে বিদেশে ছেলেদের 1 মাস ছুটি দেওয়া হয়, নিয়ে যাওয়া হয় রাইটিং ক্লাসের জন্য, গল্প লেখো, প্রকৃতিকে দেখো, তুমি যেটা এলে সেইভাবে দেখো, ওই সব একসাথে। আমেরিকায় হয়, আমাকে বিপ্লব বলছিল যে কারণ দেখে লেখার, তাহলে কারণ সে নিজে প্রকাশটা করতে পারবে। তুমি যদি প্রকাশটা করতে পারো, প্রকাশের জন্য সাহিত্যের খুব দরকার। পৃথিবীতে যেরকম, মনে রাখবে আইনস্টাইন খুব ভালো বেহালা বাজাতো, ভায়োলিন বাজাতো, কেউ পিয়ানো বাজাতো, কেউ তো ছবি আঁকতো। তাহলে কি পিয়ানোটা বাজিয়ে ভুল করেছিল? নাহলে ওখানে একটা আলাদা সমীকরণ দিলে ভালো ছিল, তাই নয়? এই যে ভালোবাসাটা গ্রো করতে হবে, সহানুভূতি, যে প্রশ্নটা কিছুক্ষণ আগে করেছিল।
সাহিত্য পাঠ পড়তে হবে, পড়তে হবে। সাহিত্য ছাড়া মানুষের, কবিতা পড়তে হবে, হ্যাঁ কবিতা পড়তে হবে, ছবি দেখতে হবে, গান শুনতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ সে বিজ্ঞানী বলো বা সৃজনশীল বলো, অবসর সময় তাকে তো ভালোভাবে কাটাতে হয়। ছেলেটাকে ছোটবেলা থেকেই তুমি সেই জন্য দেখবে গানের স্কুলে ভর্তি করে, ছবি স্কুলে ভর্তি করে, সব কিছু দেয়। কিন্তু দেখো, কারণ গানের স্কুলে ভর্তি করলেও হেমন্ত বলতে হবে না বলে সে গানটা শিখুক। ছবি স্কুলে সে কি অমন ঠাকুর হয়ে যাবে, বিকাশ হয়ে যাবে? হ্যাঁ, ম্যাথের স্কুলে সে বলে আইনস্টাইন হয়ে যাবে? না, এগুলো চা না। সেদিন সাহিত্য শিল্প অবশ্যই দেখবি বিদেশে সে সায়েন্স হলেও তাকে আর্টসে পড়া পড়তে হয়। ইদানিংকালে কোর্সগুলো পাল্টাচ্ছে, তাই না? সাহিত্য পড়তেই হবে। মানে সাহিত্য বলতে তোমার মানুষের সবচাইতে পবিত্রতম অংশ কবিতা, ছবি, গান এবং বাজনা। তুমি শুনবে না রবীন্দ্রনাথ কেমন সেতার বাজিলে, একটু শুনবে না? কি অসাধারণ! জার্মান ছেলেরা যদি মনন তৈরি হবে, মনন। জার্মান ছেলেরা গুপি গাইন বাগাবায়ন দেখে, আমেরিকার ছেলেরা দেখে, দেখি স্তম্ভিত হয়ে মজা পায়। আমাদের ছেলে পায় না। তুমি বলবে গম্ভীর এই আমাদের করে ওসব ছবি টবি দেখো না, নষ্ট হয়ে যাবে বলবে। আমার অনেক অভিজ্ঞতা বলে, কে সত্যি গুপি গাইন বাগান, সেটা আবার কে? এর মতো মহৎ সৃজন, এটাকে না হলে তো আমি তো মানুষ না। সুকুমার রায় কি কবিতা পড়তে হবে, নজরুলের কবিতা পড়তে হবে, নজরুলের গান করতে হবে। দেখবে একজনকে জিজ্ঞাসা করলে রবিশঙ্কর কে রে? রবিশঙ্কর ওই বোধহয় রবিশঙ্কর কোনো একটা মাস্টার টাস্টার হবে, কারণ তো বড় ব্যবসাদার হবে। আধুনিক ছেলেরা কেন বলছে? কারণ ওকে জানানো হয়নি, জানানো হয়নি, তাই না? ক্রিমিনাল সেন জানানো হয়নি, কীর্তি ঘটকের ছেলেরা জানে না। আমাদের ছেলেরা তাও ভালো ফেলুদার সিরিজটা পড়ছে। কিন্তু সত্যজিৎ রায় যে কত মহৎ পরিচালক, তার বইগুলো দেখাতে হবে। এবং সব গোপীগান বাগাবানের সিরিজের সব এত মহৎ সৃজন তো আমাদের নেই। আমরা কিন্তু ধরো দারুণ অলঙ্কার, আমাদের অহংকার যে এত সুন্দর সমিধ আছে, গোলা ভর্তি ধান আছে আমাদের, কি অসাধারণ! হেমন্ত থেকে, সন্ধ্যা থেকে, লতা থেকে কি অসাধারণ শিল্পীরা এসেছে, গান গেয়ে গেছে। তাহলে এতে শুনবো না? আমি কি বন্ধ করে দেবো? এই পড়ো এক এক একে একে দুই কি করে হয়, বন্ধ করবো? দেখবে না, এগুলো শিখতে হবে। মানে আমরা বড্ড জটিল অভিভাবকরা। কেন? এক সালে ছেলেকে ছবি আঁকতে পাঠাচ্ছি, যে বিখ্যাত ছবি আঁকার হয়ে যাবে, আবার গান শিখতে পাঠাচ্ছি, আবার এই ওই শিক্ষকটা খুব ভালো অঙ্ক শেখায়, ম্যাথটা শিখে আয়, বীজগণিতটা, সে আইনস্টাইন হয়ে যাচ্ছে। আবার বাড়িতে এসে বলছে কখনো সিনেমা দেখবি না, একটা অঙ্কের ঋণ হলে এটা পড়। তাহলে ছেলেটাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। ওর তো অলস সময়টা পড়ুক, কারণ একটু সময়টা দিতেই হবে তাকে, সময় না দিলে হবে না। তার শিশুদের সময় দাও। সময়টা কি করে কাটাবে? একটু গান শুনুক, বাজনা শুনুন, সিনেমা দেখুক। পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সিনেমা আছে। আর আমাদের বাংলা সাহিত্যের বিশাল সম্ভার, আমাদের গর্ব হওয়া উচিত তো, তাই না? আর আমাদের স্কুলগুলো ভালো শিক্ষকও আছে, কে বললো শিক্ষক নাই? ভালো এখনো পড়াচ্ছে। আমি দেখেছি বাচ্চা ছাত্ররা, আমার ছাত্রেরা আমাকে বলে, এই তোর স্যার কেমন পড়াচ্ছে? বলে স্যার দারুণ পড়ায়, আমার খুব ভালো, আমারই ছাত্র তো, বলে দারুণ পড়ায়। তাহলে এখনো ভালো শিক্ষকও আছে, অতএব হতাশ হবার কিছু নেই, আশাবাদী। হ্যাঁ, মানে আমাদের ভোর হোক। তবে হ্যাঁ, এই ক্লেদাত্ম অনুভূতিটা কেটে যাক, রাষ্ট্র ভালোবাসুক, খণ্ডচিত্রের যে দেশনায়ক সে ভালোবাসুক, সে সংকীর্ণ হবে না, তাকে দেখে শিখবে, কি করে শিখবে? অতএব আর বাড়ির পরিবেশটা তো সুন্দর থাক, দেশের পরিবেশটা, বাড়ির পরিবেশ খোলামেলা, তাকে সব দিকে দেখে দিতে হবে। জানবে না শিশুটা, আমরা যদি খাঁচার ভেতর আটকিয়ে রাখি, মানে কয়েকটা খাঁচা, মা ওকে নিয়ে গেল, এর খাঁচার মধ্যে ঢুকিয়ে দিল, কাট ছবি আঁকো, ওখান থেকে বেরিয়ে করে ফিজিক্সে খাঁচার মধ্যে আটকিয়ে দিল। যে ছেলেটা ঘুমাতে ঘুমাতে মা বলছে না 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 না, চল ম্যাথের ওই জায়গাটা আছে, মানে
আর স্পোকেন আছে, স্পোকেন ইংলিশ স্পোকেন, হ্যাঁ ইংরেজি, এটা স্বাভাবিক। আজকে তো ইংরেজিতে 1 নম্বর, তখন ইংরেজি শিখতেই হবে। কিন্তু ইংরেজি শিখতে গেলে যদি ছেলেটা ওই যে অমরকে মেরে ফেলছে কিনা দেখতে হবে না। রবীন্দ্রনাথের ডাকঘর মানে বিধি, আর বিধির যে নিয়ম জোর করে শিশুদের চাপাতে নেই। কারণ তুমি যদি একটা ফুলকে বলো ধমক দিয়ে সকালে, এই পট গোলাপ, গোলাপ অমনি ফুট করে ফুটে উঠবে সকালবেলা, কোনোদিন হয়েছে কি? অতএব ধমক নয়, সহানুভূতি। এটাকে একটা সহানুভূতি, সহানুভূতি আর সমানুভূতি, হ্যাঁ সমানুভূতি ওর মতো করে অনুভব করে, মানে আমাকে শিশু হতে হবে, একদম শিশুর মতো করে অনুভব করতে হবে, ওর জায়গায় ওর মতো করে নিঃসন্দেহে এটা শিশু হতে হবে কেন। আমি তোমার একটা ফরাসি কবিতা, গ্রিক কবিতার লাস্টে বলছি যে তেইরিসিয়াস বলে একটা চরিত্র আছে। তেরিয়াসকে নিয়ে বর্তমানকালে একটা নাটক আছে, অনেক লিখে। তেরিয়াসের ভবিষ্যৎ দশটা, সে অন্ধ হয়ে গেছিল, তো যে কোনো কারণে কয়েকটা সেকেন্ডের জন্য পৃথিবীকে দেখেছিল, আবার অন্ধ হয়ে গেল। ওকে একটু বালক রাস্তায় পথ দেখায়, সে তো কিছুক্ষণ পৃথিবীটা দেখলো, 1000 বছর ধরে অন্ধ ছিল, কিন্তু ওকে খেতে হতো শুধু অভিশাপে, একটা দেবীর অভিশাপে। তা লাস্ট বড় সুন্দর আছে, চারপাশে নির্জনতায় তেরিসিয়াস বলছে যে তোমার কথা অনুযায়ী কথাটা বলবো, কেন আমি শিশু হব? তেরিসিয়াস বলছে, এই বালক, বালক, বালক তোকে টেনে নিয়ে যায়, তার জন্য কিছু একটা পয়সা পায়। তো বালকের কাছে হামাগুড়ি দিয়ে বসে তেরিসিয়াস বলছে, তেরিসিয়াস গ্রিকের বিখ্যাত চরিত্র, বলছে বালক, তোর এই সব দেখতে পাচ্ছিস? হ্যাঁ। কি কি দেখলি? আলো, বাতাস, গাছ, আর কি সুন্দর গাছে ফুল, একটা ফুল ফুটে আছে, এগুলো দেখছি। কিরকম রং রে? অনেক রং, রামধনুর যেমন রং। দেখছিস কেমন লাগছে? বলছি খুব ভালো লাগছে। ওর হাত জোর করে বলছে, বিখ্যাত দেবতাই তো সে। হে বালক, তো দেখার চোখটা আমার কাছে দিবি, তারপর তোর চোখটাকে ছুঁয়ে দে, আমি যেন দেখতে পাই। আগামী দিনের সাহিত্য কি হবে জানি? এই তেরিসিয়াস বলছে, শিশু হও, শিশু হও, আর শিশুর মতো অসীম ক্ষুধা যেন তোমার থাকে, আর শিশুর মতো চোখটা তুমি ধার দাও, তাহলে বেঁচে যাবে তুমি। একটা কাব্য নাটকের অংশ। তাহলে শিশু হতে হবে, শিশুর দেখার চোখটা, শিশুর মতো কৌতূহলী হতে সম হবে। অনুভব বলেছিলে, সম অনুভব। তুমি যদি সম অনুভব না হলে তোমার চোখটা কি, তোমরা দুজনেই দুজনের চোখ ফোটাবে। তোমার যদি চোখ না, তাহলে শিশুদের মতো আমাকেও তো হতে হবে। ভয়ঙ্কর এই একটা সাম্প্রতিক কবিতা, গ্রেট। আমি খুব ভালো লাগে, একটা নাটকের অংশ আমি অনুবাদ করছিলাম, যদি ইংরেজি থেকে অনুবাদ করছিলাম। তাই শিশু হতে হয়। শিশু কেন জানো তো? শিশুর মতো পবিত্র জিনিস নেই, সৎ জিনিস নেই, যা তাকেই তাই বলবে। আর কি সে কল্পনা করতে পারে? কল্পনাটা কমে যাচ্ছে। হ্যাঁ, এই 3টে জিনিস। সে কোনো জটিলতা বোঝে না, কিন্তু স্পষ্ট বলতে পারে, রাজা তোমার পোশাক ইয়ে মাগো বলতে পারে। তাহলে তুমি যেটা প্রশ্ন, ভালো লাগছে যে তোমাদের মতো ছেলেরা যারা শিক্ষক লাইনে আছে এখনো এই অনুভবটা করতে পারছে। আমি ভাববর্ষের সমস্ত যুবক যারা শিক্ষক বা অভিভাবক, তাদের এই কথাটা আছে যে শিশু হও, শিশুর কাছে পৌঁছতে শিশুর মনস্তত্ত্বটাকে বোঝো, আর শিশুর দেখার চোখটা তুমি কি সাংঘাতিক ধার নাও। ধার মানে কি? আমার তো, আমিও শিশুর কাছে ঋণী, এর চাইতে বড় কথা হয়ে গেল। গ্রিক যদিও কবিতাটা। তো স্যার, এই অনুবাদ সাহিত্যে আমাদের করিমপুরে মৃন্ময় সাহিত্য একাডেমি প্রাইজ পেয়েছে, জানেন আপনি? হ্যাঁ, মৃন্ময় একটা অনুবাদ, ও হচ্ছে ও তো বিভাগীয় প্রধান কলকাতা বিশ্ববিদ্যালয়, খুব ভালো ছেলে, দারুণ ছেলে। অনুবাদ সাহিত্য একাডেমি দলিত সাহিত্য নিয়ে একটা কাজ করেছে, খুবই ভালো ছেলে, খুব ভালো, দারুণ, খুবই ভালো ছেলে। আমি অত্যন্ত মানে পছন্দ করি ছেলেটাকে, প্রচন্ড পড়াশোনা, আর
খুব ভালো, আমাদের গর্বের ব্যাপার। গর্বের ব্যাপার যে কোনপুর থেকে হ্যাঁ, সাহিত্য একাডেমিটা একাডেমি, পেলো, একাডেমি একাডেমি পেয়েছে, পেলো। অনুবাদ সাহিত্য হলো একাডেমি অ্যাওয়ার্ড, তো বড় হ্যাঁ, বিশাল হ্যাঁ, বড় হ্যাঁ। ব্যাপার আর কি। ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান। বাংলা বিভাগের অনুবাদ সাহিত্যের যে বিভাগ, সেখানে মানে আরো ওর ভাগ আছে আর ওই কি। দলিত সাহিত্যের একটা তুলনামূলক সাহিত্য, তার প্রধান ও। আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় জায়গায়। চিন্তা করো, সেই জায়গায় পৌঁছেছে। বললাম তো, কোনো সীমা নেই, তুমি যদি ঠিক জায়গায় পৌঁছতে পারো ঠিক জায়গায় যাবে। আমরা আশাবাদী না স্যার, আমরা হ্যাঁ, আশাবাদী, আশাবাদী, আমরা আশাবাদী, একদম। আমরা পড়বো, পড়ার অভ্যাস ফিরিয়ে নিয়ে আসবো আর কি, হ্যাঁ, আশাবাদী আমরা। আর এই এই সবার সম্মিলিত প্রচেষ্টায় পৃথিবীটা আবার সুন্দর আমি হবে, ভালো বলবো হবে যে আর কি। তোমার এই মানসিকতা, এই পড়ার মানসিকতা যেটা বলছো, ভাল লাগছে। যে এরকম কেউ তো বলে না যে পড়ো পড়ো, বইয়ের মতো মহৎ পড়া জিনিস মানে নেই বই তো। পড়া নয় কিন্তু, সাহিত্য সব পড়া, পড়া, সব রকম পড়া বই আর কি। মানে কি, সাহিত্য, সাহিত্য সব দিকে পড়তে হবে, যার কিছু সৃজনশীল পড়তে হবে, দেখতে হবে, শুনতে হ্যাঁ। হবে, সবকিছু। মানে বলেছিল না যে কবি, তোমার গান শুনে মৃত আমি অমৃতে চলে গেলাম, বই পড়লে তাই কথা হয়। তোমার বই পড়লে আমরা অমৃতে চলে যাই। অমৃত আরও তো কিছু না, সঞ্জীবন। আমি তো সারা জীবন বই পড়ে কাটাই, একটু বই না পড়লে এখন কষ্ট হয় বই পড়তে, আমি বই পড়ে কাটাতাম। বইয়ের মতো জিনিস নেই। আর বই কি, তোমার আরেকটা কথা বল, তুমি যেহেতু শিক্ষক, সেই যে জিনিসটা আমার পাঠ্য তার নিখুঁত পড়তে হবে, একটু বাদ টাদ দিয়ে হবে না। আর এটাকে শিক্ষকও পুরোটাকে উজাড় করে দিতে হবে। আমাদের কি ওই কোনটা আসবে না করে তো পড়ায়, তাহলে মূল পড়াটাকে অর্ধেক করে দিই। যখন পরীক্ষার কাছে যাই 50% পাই, যখন প্রতিযোগিতার কাছে যাই 10%, অন্যরা 80 পায় না 10 পায়, হেরে যায় জীবন যুদ্ধে। এটা যেন না। তাই ভালো লাগলো যে তোমরা এই ভাবছো বই পড়ার কথা, সার্বিক সাহিত্যের নিতে, সে সাহিত্য হোক, শিল্প হোক, সিনেমা হোক, সব কিছু সুন্দর, সব ছবি আঁকা হোক, সব সমস্ত যত রকম মানে এটা আমার ভালো লাগছে যে এটা তোমরা ভাবতে পারছো, এই ভাবনাটাই তো ভালো। আর এটা ভাবতে পারছো মানে এটা কাজে আসবে। আমিও চাই যে বই পড়ার অভ্যাস ফিরে আসুক, আমি আশাবাদী। তাহলে আর স্যার, আপনি অনেক সুস্থ থাকুন, আপনি আরো কবিতা লিখুন আর কি। আমাদের খুব কাছের একদম স্যার, এবং আমরা গর্ব অনুভব করি যে মানে স্যারের যখন কবিতা বের হয় বা যখন লেখে বের হয়, আমার ভালো লাগে যে এই স্যারের কাছে আমরা পড়েছি আর কি, মানে বাংলা 11-12 আমরা স্যারের কাছে পড়েছি, সত্যি ভালো লাগে, গর্ব অনুভব করি। তো স্যার, আপনি আরও দীর্ঘ সুস্থ জীবন থাকুন, আরও কবিতা লিখুন আর কি, আপনি আরও পুরস্কৃত হন। তো এটাই। তো লাস্টে যদি আপনি একটু ছাত্রদের কিছু বাড়তে দেন, ভেবে শেষ করবো আর কি, লাস্ট পার্টটা একটা স্টুডেন্টদের বা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আর কি। যা কিছু সুন্দর সেটাই তোমার সাধনা হোক। তুমি সমুদ্রের দিকে তাকিয়ে বলবে তোমার অথলতা আমাকে দাও, পাহাড়ের দিকে তাকিয়ে বলবে মাথা উঁচু করার সাহসটা আমাকে দাও, গাছে হাত দিয়ে বলবে গাছ যেমন শিকড় থেকে রস টানি, আমিও জীবন থেকে রস টানবো, আমি গাছ হব, পাহাড় হব, সাগর হব। এই জন্যে শুধু শ্রম, কাজ করো কাজ, এছাড়া আর কিছু নেই। দেখবে সমুদ্রে একদিন তোমাকে ঢেউ দিয়ে ভিজিয়ে যাবে, আর পাহাড়টা না তোমার পায়ের কাছে যে মাথা নিচু করবে, গাছ শেকড় বলবে ওরে আমার ভাষাটা কোথায় জানো তো, মাটির নিচে থাকি, ফুলের দিকে তাকিও, সেখানেই ভাষা, তুমি ফুলের মতো ফুটে ওঠো। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দর লাগলো। নমস্কার।